আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তোমাদের যাদের সুযোগ আছে তারা একটু তাদের ভিডিওটা অন করো। যাদের সুযোগ থাকে তারা জাস্ট ভিডিওটা অন রাখো। মানে আমি পড়ানোর সময় তোমাদের ভিডিওটা অন থাকলে ওই তোমাদের এক্সপ্রেশনটা দেখাটা আমার জন্য একটু ইম্পর্টেন্ট আর কি। তখন বোঝা যায় যে তোমরা বুঝতেছো কি বুঝতেছো না। তোমরা একটু চেষ্টা করো ভিডিওটা অন রাখতে। আচ্ছা, আমরা শুরু করি ইনশাআল্লাহ। গতদিন আমরা কোড ব্লকস বা সিমিলার কোনো আইডিতে একটা প্রবলেম সলভ করে আমাদের ফার্স্ট প্রবলেমটা সাবমিট করতে বলছিলাম। ওটা আশা করি সবাই করতে পারছো। আচ্ছা, তোমাদের মধ্যে তোমাদের কিন্তু এখন কোডিং করতে হবে, কাজে তোমরা একটু প্রিপেয়ার্ড থাকো তার জন্য। ঠিক আছে, আমি কোনো কাজ করতে দিলে যেন করতে পারো। তো আপাতত আমি যখন করতে বলবো তখন করবা, এখন কিছু করার দরকার নেই, এখন জাস্ট দেখো। চাইলে কিছু ইম্পর্টেন্ট কিছু যদি মনে হয় ওগুলো নোট ডাউন করে রাখতে পারো, কিন্তু জাস্ট দেখলেই হবে। কোনো কিছু না বুঝলে আমাকে চ্যাটের সাথে সাথে একটু রেসপন্স করবা। আচ্ছা, এখানে দেখো যে এই পার্টটা আমরা কোন একটা প্রোগ্রাম যদি স্টার্ট করি, কিভাবে স্টার্ট করবো সেটা গত সেকেন্ড ভিডিওটা দেখলে বুঝতে পারবা। তো আচ্ছা, যাই হোক, ওই কোড ব্লকসটা কিভাবে ইউজ করবো আর কি সেটা। তো এখানে এই বেসিক পার্টটা আমরা শুরুতেই লিখে ফেলবো। এটার মিনিংটা কি গত ক্লাসে আমি তোমাদেরকে বলি নাই, তো আজকে ওই জিনিসগুলো নিয়ে একটু ডিসকাস করবো ইনশাআল্লাহ। তো এখানে প্রথমেই দেখো আমরা একটা জিনিস লিখছি, হ্যাশ ইনক্লুড studio.h। অনেকে এটাকে স্টুডিও করে, এটা আসলে স্টুডিও না, এটা stdio.h। ঠিক আছে, এটার মিনিংটা কি, এটা আমরা কেন লিখলাম, ইন্ট মেইন এটারই বা মিনিং কি, রিটার্ন জিরো এটাই বা কি করে। ঠিক আছে, এই ফরম্যাটটা কিন্তু একটু মুখস্থ রাখতে হবে। তোমার ইন্ট স্পেস মেইন, তারপরে ব্রেকেট দেবা, তারপর এখানে একটা ফার্স্ট ব্রেকেট শুরু করবা শেষ করবা, তারপর এখানে সেকেন্ড ব্রেকেট শুরু করবা শেষ করবা, তার মধ্যে রিটার্ন জিরো করবা। এবং আমাদের যে প্রোগ্রামটা সেখানকার যত কাজ করবো সেগুলো এই জায়গার মধ্যেই হবে। ঠিক আছে, আচ্ছা, এখানে ইন্ট মেইন রিটার্ন জিরো এগুলো আমরা লিখবো, আর শুরুতে হ্যাশ ইনক্লুড stdio.h এটা লিখবো। আমরা প্রথমে একটা সিম্পল প্রোগ্রাম একটু রান করি এবং এটা কি কাজ করে সেটা একটু দেখি। যদি বা গত ক্লাসে আমরা দেখছিলাম যে আমরা ধরো এরকম একটা সিম্পল প্রিন্ট করলাম যে বিসমিল্লাহ। দেখো এই প্রোগ্রামটা যদি আমরা রান করি, এটা আমরা F9 দিয়ে আমার মেশিন থেকে ফাংশন F9 দিয়ে রান করতে পারি। এটা যদি রান করি তাহলে দেখা যায় যে এখানে একটা মেসেজ আসে তোমাদের মেশিনে। ওই মেসেজটা শুধুমাত্র বিসমিল্লাহ এই লেখাটাই থাকবে, একটু ছোট দেখাচ্ছে, আশা করি দেখতে সমস্যা হচ্ছে না। বিসমিল্লাহ লেখাটাই থাকবে, উপরের এই লেখাগুলো তোমাদের এখানে থাকবে না। কিন্তু আমার মেশিনে এরকম কিছু লেখা আসে যে আমি কখন লাস্ট লগ ইন করছি এই সেই, বা আমার এই প্রোগ্রামটা কোন জায়গায় আছে এগুলো। এবং লাস্টে দেখো ওইটার পরে আবার লেখা আছে বেস আবু মামা সামথিং, এরকম কিছু জিনিসপত্র লেখা আছে। এই জিনিসগুলো তোমাদের ওখানে আসবে না, তোমাদের এখানে আসতে পারে বিসমিল্লাহ, তারপর একটা লেখা আসতে পারে যে প্রসেস রিটার্ন জিরো, প্রসেস রিটার্ন জিরো, এই ধরনের একটা কথা আসতে পারে। এটা কি তোমরা দেখছো যে এই ধরনের কথাটা আসছে? প্রসেস রিটার্ন জিরো এই লেখাটা কেউ কি খেয়াল করছো? আচ্ছা, রান করলে হয়তো পরে খেয়াল করবো। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, যাদের মাইক্রোফোন নাই বা মাইক্রোফোনের সমস্যা আছে ওটা দ্রুত একটু সলভ করে ফেলো। ঠিক আছে, কারণ আমরা নেক্সট উইক থেকে ভাইবা টাইভা নেবো, তো তখন মাইক্রোফোন থাকা আর ভিডিও অন করার ক্যাপাবিলিটি থাকাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তো তো যেটা বললাম যে এই জিনিসটা একটু খেয়াল করো। আমার ভয়েস প্রবলেম হচ্ছে না, আশা করি। আমার মনে হয় এটা তোমার এন্ডে প্রবলেম আর কি, তাহলে অন্য আর অনেকেই হয়তো বুঝবে। আচ্ছা, তো দেখো এই যে বিসমিল্লাহ লেখাটা প্রবলেম হচ্ছে, এটা কি সবারই প্রবলেম হচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে না? স্যার ভয়েসটা একটু প্রবলেম হচ্ছে স্যার। ভয়েস প্রবলেম বলতে কি রকম? আপনার ভয়েসে প্রবলেম হচ্ছে মানে কি ধরনের আটকে আটকে আসতেছে এরকম? স্যার কেটে কেটে আসতেছে স্যার। সবারই কি এরকম হচ্ছে? স্যার আপনার ভয়েস প্রবলেম হচ্ছে। স্যার রোবটিক আসছে স্যার।
আচ্ছা আমি 1 থেকে 10 পর্যন্ত বলি কেটে ও, যে শোনা যায় কিনা। তো যেখানে আসছি আর যেখানে ছিলাম, তো তাহলে এই প্রিন্টএফ দিয়ে কি হয় তোমরা আশা করি বুঝতে পারতেছো। এখানে বিসমিল্লাহ এটা না লিখে যদি আমি ধরো আমার নাম লিখতে চাই, ধরো জামিল, এরকম এটা যদি রান করি তাহলে দেখা যাবে যে আমার নামটা আসতেছে। ঠিক আছে, আমার নামটা এখানে আসতেছে, যে দেখো ওই জায়গায় আমার নামটা আসলো। এখানে অনেকেই চিন্তা করতে পারে যে ব্যাকস্ল্যাশ এন জিনিসটা কি। ব্যাকস্ল্যাশ এন জিনিসটা কি বোঝার জন্য এদিকে আমরা জামিল আসাদ, আচ্ছা ব্যাকস্ল্যাশ এন ছাড়া একবার প্রিন্ট করি তাহলেই তোমরা আসলে বুঝতে পারবে। আচ্ছা একজন জিজ্ঞেস করছে প্রিন্টএফ কি জিনিস। এই যে প্রিন্টএফ দিয়ে এখানে আমরা একটা মেসেজ প্রিন্ট করতেছি। এই যে এই প্রোগ্রামটা রান করলে একটা মেসেজ দেখায়, তো এটাই হচ্ছে প্রিন্টএফ এর কাজ। প্রিন্টএফ এর কাজ হচ্ছে কোন একটা মেসেজ শো করানো, তো কনসোলে কোন একটা মেসেজ শো করানো, এটাই হচ্ছে প্রিন্টএফ এর কাজ। ঠিক আছে, তো এই যে জামিল আসাদ এটা আসলো। আর আর দেখো এর আগের বার যে ব্যাকস্ল্যাশ এন ছিল, লাস্টে একটা ব্যাকস্ল্যাশ এন ছিল, তখনকার আউটপুটটা আর ব্যাকস্ল্যাশ এন ছাড়া আউটপুটটা দেখো। ব্যাকস্ল্যাশ এন যখন আছে তখন দেখো এই জামিল আসাদ এটা প্রিন্ট করার পরপর নিচের লাইনে চলে গেছে, এবং আমার এখানে যে এক্সট্রা কিছু লিখে হয় বললাম ওই জিনিসটা এখানে আসতেছে, এখানে লেখাটা আসতেছে। আর ব্যাকস্ল্যাশ এন ছাড়া যেখানে আছে সেখানে দেখো ওই জামিল আসাদ লেখার পরপরই বেস, তারপর সামথিং যা যা লেখা মেসেজ ওগুলো চলে আসছে। তো ব্যাকস্ল্যাশ এন এর কাজ কি, তোমার নতুন লাইনে নিয়ে যাওয়া। যেমন ধরো জামিল আসাদ এখানের মাঝখানে আমি একটা ব্যাকস্ল্যাশ এন দিই, তাহলে দেখো তাহলে তোমরাই বলো যে আউটপুটটা কি আসবে। তোমরা সবাই চ্যাটে আমাকে একটু বলো যে আউটপুটটা কি আসবে, একটু ওয়েট করো। হ্যাঁ তোমরা সবাই চ্যাটে আমাকে বলো যে আউটপুটটা কি আসবে, সবাই একটু রেসপন্স করো তাড়াতাড়ি। না পারলে বলবা যে স্যার আমার মানে কনফিউশন হচ্ছে। এটা আসাদ লিখলেও হবে, তোমরা মোটামুটি ড্যাশ দিয়ে লেখার দরকার নেই। আচ্ছা এটার আউটপুটটা কি আসবে তোমরা সবাই একটু লিখো তাড়াতাড়ি। হ্যাঁ কনফিউজড হলে ধন্যবাদ, একজন লিখছে কনফিউজ, এটাই চাচ্ছিলাম আমি। তুমি কনফিউজড হলে এটা বলে দেবো, ঠিক আছে? আমি এক্সপ্লেইন করতেছি একটু পরে, জাস্ট তোমরা ক্লাসে আমার সাথে আছো কিনা ওই জিনিসটা চেক করতেছি। আর তোমরা কেউ যদি আমাকে পার্সোনালি মেসেজ দিতে চাও আমার নামের উপর ক্লিক করে মেসেজটা দিতে পারবে। ঠিক আছে, আমার নামটা একটু অদ্ভুত, সেটা হচ্ছে বিডিরেন ভি সেশন পোস্ট। এটা আমার অবশ্য আকিকা করা নাম না, এটা এখান থেকে দেওয়া নাম। এটা অবশ্য চেঞ্জ করা যায়, আলসেমি করে চেঞ্জ করে নেব। আচ্ছা তো ঠিক আছে, এটা বেসিক্যালি আসবে ফার্স্টে জামিল, তারপর ব্যাকস্ল্যাশ এন যেহেতু নিচের লাইনে চলে যাবে, নিচের লাইনে গিয়ে তারপর আসাদ এই লেখাটা আসবে। ঠিক আছে, তো কেউ যদি না বুঝে থাকো আমাকে জিজ্ঞেস করতে পারো বা হাত তুলতে পারবো আর কি। যারা এমনি হাত তুলে রাখছে হাত নয় ফেলো। আচ্ছা কেউ না বুঝে থাকলে হাত তুলতে পারবে। জামিল তারপর ব্যাকস্ল্যাশ এর কারণে নিচের লাইনে চলে গেল, তারপরে আসাদ। এখানে যদি আমি ব্যাকস্ল্যাশ এন দুইটা দিই কি হবে, তাহলে দেখো ফার্স্টে জামিল আসলো, তারপরে নেক্সট লাইনে গেল, আবার নেক্সট লাইনে গেল। ঠিক আছে, ফার্স্টে জামিল আসলো, তারপরে নেক্সট লাইনে গেল, আবার নেক্সট লাইনে গেল, আসাদ আসলো। ঠিক আছে, এটাকে নিউ লাইন ক্যারেক্টার বলা হয়, নিউ লাইন ক্যারেক্টার বলা হয়। স্যার চেটে নেক্সট লাইন কিভাবে দেব? আচ্ছা তোমরা যদি উইন্ডোজ প্ল্যাটফর্ম থেকে হও, ওএস থেকে হও, তাহলে শিফট দিয়ে এন্টার দেবা, শিফট চেপে ধরে এন্টার দেবা। আর যদি মোবাইল থেকে হও তাহলে তো এন্টার সরাসরি মনে হয় দেওয়াই যায়। আর মানে ওএস এক্স হলে কন্ট্রোল দিয়ে এন্টার, ওই ম্যাক ওএস হলে। আচ্ছা লিনাক্স হলেও মনে হয় সেম হবে। আচ্ছা যাই হোক, কন্ট্রোল দিয়ে এন্টার হতে পারে। আচ্ছা তো যেটাতে ছিলাম, তাহলে প্রিন্টএফ জিনিসটা কি করে, যে এখানে একটা মেসেজ দেয়। দেখো এই প্রিন্টএফটা আমি বাদ দিয়ে দিই। একজন জিজ্ঞেস করছো, খুব ভালো প্রশ্ন, যে স্যার এই ব্যাক স্ল্যাশ দিয়ে যে আপনি প্রসেস রিটার্ন জিরো দিচ্ছেন এটা কি জিনিস। দেখো এই প্রিন্টএফটা আমি বাদ দিয়ে দিতে যাচ্ছি। বাদ দেওয়া বলতে কি, আমার কোডে এই প্রিন্টএফ জিনিসটা আর থাকবে না। তো তাহলে আমি একটা কাজ করতে পারি কি, এই জিনিসটা মুছে দিতে পারি না, এই জিনিসটা কেটে দিতে পারি না এভাবে, এটা পারি, তাহলে তো এই জিনিসটা নাই হয়ে গেল। কিন্তু আমি চাচ্ছি এই জিনিসটা আমি লেখা রাখবো, পরে হয়তো এটাকে আমি ইউজ করব, কিন্তু আপাতত আমি চাচ্ছি এটা আমার কোডের আর অংশ হবে না। কোডের অংশ হবে না, কোডের অংশ না হওয়া মানে কি, এটার কোনো ইফেক্ট আমার কোডে থাকবে না। কাইন্ড অফ এই লাইনটা এখন আর কোডে নাই। তো ও যখন এই কোডটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে, তখন এই মানে এই কোডটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে যখন কম্পাইলার কনভার্ট করবে, তখন এই লাইনটাকে সে স্কিপ করবে, এই লাইনটাকে বাদ দিয়ে দেবে। এটাকে বলা হয় সিঙ্গেল লাইন কমেন্ট, সিঙ্গেল লাইন কমেন্ট। তো সিঙ্গেল লাইন কমেন্টে কি হয়, যে তুমি যদি এরকম দুইটা স্ল্যাশ দাও, ফরওয়ার্ড স্ল্যাশ, তাহলে সে
এই ফরওয়ার্ড স্ল্যাশের ডান পাশে যত কিছু আছে পুরো লাইনে আর কি, যত কিছু আছে সবগুলোকে একটা কমেন্ট হিসেবে ধরে নেয়। ঠিক আছে, পরে ধরো আমি আরেকটা প্রিন্টএফ দিলাম, ওটা কিন্তু কোডের অংশ হিসেবে থাকবে। তো তোমার হয়তো মনে করো কোড করতে করতে মন খারাপ, তো তুমি এটা লিখে রাখতে পারো যে আমার মন ভালো নেই, তো তোমার এরকম লিখতে ইচ্ছা করতেছে আর কি, তো তুমি লিখলা। ঠিক আছে, তো এই জিনিসটা জাস্ট এমনি তোমার মন ভালো নেই, তুমি এটা লিখে রাখছো, পরবর্তীতে কখনো তুমি এটা দেখতে চাচ্ছ হয়তো। ঠিক আছে, এই জিনিসটা। তো একজন বলছে কম্পাইলার কি? কম্পাইলার হচ্ছে যে তোমার এই কোডটাকে, আমরা তো প্রিন্টের দিয়ে কিছু একটা প্রিন্ট করে ফেলছি, কিন্তু কম্পিউটারতে 0 1 ছাড়া বাকি কিছু বলছে না। তো কম্পাইলার হচ্ছে ওই বান্দা যে তোমার এই কোডটাকে এই মানুষের ভাষার কাছাকাছি একটা ভাষা থেকে 0 1 কনভার্ট করে দেবে, কম্পিউটারকে তোমার বোঝায় দেবে যে এটা তুমি কি করতে যাচ্ছ। ঠিক আছে, ওটাই হচ্ছে কম্পাইলার। আমরা এখানে জিসিসি কম্পাইলার সাধারণত ইউজ করতেছি, জিসিসি কম্পাইলার। আর কোড ব্লকস যেটা, সেটা হচ্ছে জাস্ট একটা আইডি, আইডি মানে লেখার জায়গা আর কি। আইডিতে হয় কি, তুমি একটা ধরো ব্রেকেট দিলা, সে একটা এন্ডিং ব্রেকেটও ক্রিয়েট করে দিল। আমি জাস্ট এখানে একটা ওপেনিং সেকেন্ড ব্রেকেট দিছি, এন্ডিং ব্রেকেটটাও ক্রিয়েট করে দিলাম, আমার কার্সরটাকে ওই জায়গায় নিয়ে আসলো। এই কাজগুলো হচ্ছে আইডি করে। ঠিক আছে, তোমাকে একটা লেখার জায়গা দেয়। কিন্তু কম্পাইলার হচ্ছে জিসিসি কম্পাইলার, কোড ব্লকস কোড কম্পাইলার না। যাই হোক, এগুলো খুব বেশি বোঝার দরকার নেই, যতটুকু বলছি ততটুকু মাথায় রাখলেই হবে, পরে কম্পাইলার কোর্স যখন করবা ভালো বুঝবা ইনশাল্লাহ। আচ্ছা, প্রিন্টএফ এরকম একটা দিলাম, তাহলে প্রথম প্রিন্টএফটা এটা কিন্তু আমার আর কোডের অংশ থাকবে না। ঠিক আছে, এখন তোমরা বলতে পারো স্যার আমি তো, আমার মন ভালো নাই এটার পাশাপাশি তার মন ভালো নাই, তাহাদের মন ভালো নাই, সবগুলোই লিখে না, বা তার মন ভালো, বা আমি লিখতে যাচ্ছি এরকম, আমি এরকম একাধিক লাইন কমেন্ট লিখতে যাচ্ছি, আমার মন ভালো নাই কিন্তু তার মন ভালো। ঠিক আছে, এতে আমার মন আরো খারাপ, তুমি এরকম কিছু জিনিস লিখতে যাচ্ছ। ঠিক আছে, তোমার ধরো লেখার কোনো জায়গা টাকা নেই, এরকম রাফ টাফ করতে যাচ্ছ এখানে। ঠিক আছে, তো তুমি এই জিনিসটা কিভাবে করবা, মাল্টিপল লাইনকে কিভাবে কমেন্ট করবা? তুমি একটা কাজ করতে পারো, এভাবে দুইটা দুইটা করে করে প্রত্যেকটা লাইনের আগে দিতে পারো। কিন্তু আরেকটা পদ্ধতি আছে, যে এভাবে একটা স্ল্যাশ দিয়ে স্টার্ট দেবা, তারপর আবার একটা স্ল্যাশ দিয়ে স্টার্ট দেবা। এই দুই স্ল্যাশ স্টারের মাঝখানে যেই জিনিসপত্রগুলো আছে এই সবগুলো কমেন্টে পরিণত হবে, সবগুলো কি কমেন্টে পরিণত হবে। ঠিক আছে, আমি চাইলে কিন্তু এইটার ক্ষেত্রে প্রিন্টএফটা পাশেও রাখতে পারি, মানে কমেন্টটা যেখানে শেষ তারপর থেকে নিয়ে সবকিছু কিন্তু আবার ভ্যালিড তোমার কি মেসেজ, তারপর থেকে নিয়ে সবকিছু ভ্যালিড মেসেজ। কিন্তু এই স্ল্যাশ স্টারের আগে এই স্ল্যাশ স্টারের মাঝখানে যে অংশগুলো আছে ওগুলো হচ্ছে তোমার কি, মানে কোডের পার্ট না, আর বাদ বাকি জিনিসগুলো তোমার কোডের পার্ট। ঠিক আছে, কম্পাইলার হিসেবে কিভাবে কোড ব্লকসে কম্পাইলার কিভাবে সেট করবা, ওগুলো তো অটোমেটিক্যালি হয়ে যায়, কম্পাইলার সহটা ডাউনলোড করলেই হবে। কমেন্টের মেইন কাজ কি? হ্যাঁ, ভালো প্রশ্ন। কমেন্টের মেইন কাজ হচ্ছে তোমার এখানে নিচে কি কোড করতে চাচ্ছ সেই মানে নিচে তুমি কি কাজগুলো করতে যাচ্ছ সেগুলো লিখে রাখবা, সেগুলো সম্পর্কে একটা হালকা আইডিয়া দিয়ে দেবা। ঠিক আছে, যেমন আই এম ধরো ডেমনস্ট্রেটিং আইও, মানে ইনপুট আউটপুটের ব্যাপারে তোমাদেরকে ডেমনস্ট্রেট করতেছে, এরকম আমি একটা মেসেজ লিখে রাখলাম। এটা কার দরকার? এটা দরকার যে পরবর্তীতে যে আমার কোডটা দেখবে। তো আমরা ইন্ডাস্ট্রিতে সাধারণত একজন একটা কাজ করি না, যেমন তোমার গুগল সার্চ ইঞ্জিনটা যে বানাইছে একা তো বানায় নেই, হাজার হাজার ইঞ্জিনিয়ার মিলে বানাচ্ছে, একজনের কোড আরেকজন দেখতেছে, একজনের কোড থেকে আরেকজনের পার্ট হেল্প নিতে হচ্ছে। তো এখন তুমি যদি একজনের কোড দেখতে গিয়ে পুরোটা কি কাজ করছে না করছে বোঝার চেষ্টা করো, তাহলে ওর যেমন ডেভেলপ করতে 1 বছর লাগছে এই জিনিসটা, তুমি এসে তারপরে কিছু একটা অ্যাড করতে চাইলে তোমারও আগে 1 বছর ধরে আগের জিনিসটা বুঝতে হবে, তারপর নতুন কিছু একটা পার্ট হয়তো তুমি অ্যাড করতে পারবা। কিন্তু ও যদি তোমাকে কিছু হিন্টস দিয়ে দেয় এখানে, যে এখানে আমি এই কাজটা করতেছি, এখানে আমি এই কাজটা করতেছি, তাহলে তুমি ইজিলি বুঝতে পারবা, এবং এই জিনিসটা ম্যান্ডেটরিলি করে। ঠিক আছে, আচ্ছা, তো আরমান ঠিক আছে, এটা দিলে হবে। ফার্স্টে স্ল্যাশ স্টার, লাস্টেরটা কিন্তু স্টার স্ল্যাশ। ঠিক আছে, এখানে যেমন আরমান জিজ্ঞেস করছে একটা জিনিস, যে এখানে স্ল্যাশ স্টারের মাঝখানে দিলে হবে কিনা, না হবে না, এখানে যেভাবে দিছি ওভাবেই করতে হবে। তো এইটা ও যে জিনিসটা জিজ্ঞেস করলো এটা ইম্পর্টেন্ট এই কারণে যে আমাদের অনেক সময় এরকম মনে একটা কোয়েশ্চেন জাগে যে এই জিনিসটা এভাবে না করে এভাবে করলে হয় কিনা। আমরা লাকি যে আমাদের ল্যাবরেটরিটা হচ্ছে আমাদের হাতের সামনেই, আমাদের চোখের সামনেই হাত দিয়ে ধরতে পারতেছি, সেটা হচ্ছে আমাদের পিসিটা। ঠিক আছে, তুমি যদি ট্রিপলি বা মেকানিক্যাল বা আরো ওয়ার্স্ট কেসে যদি সিভিলে পড়ো, তো সিভিলে পড়লে তোমার ল্যাব মানে হচ্ছে যে এখানে বিশাল একটা কর্মযজ্ঞ, এক একটা ল্যাব ক্লাস নিতে ওখানে তোমার কয়েক লাখ টাকাও খরচ হয়ে যায়।
ঠিক আছে? কিন্তু তোমরা সেক্ষেত্রে লাকি, কোনো কিছু তোমার মাথায় আসতো যে এই জিনিসটা প্র্যাকটিক্যালি কি করে, সাথে সাথে তুমি রান করে দেখো যে কাজ করে কিনা। এখানে দেখেই বোঝা যাচ্ছে যে এখানে সামথিং রং। ঠিক আছে? তো আহ তো এই জিনিসটা কাজ করতেছে না আর কি। আচ্ছা, তো তারপর আমরা যেভাবে দেখাচ্ছি তার বাইরে যেতে পারবো না। তুমি চিন্তা করছো প্রিন্ট এফটা এভাবে বলছে, তাহলে প্রিন্ট এফ না দিয়ে এফটা বাদ দিয়ে দিই, শুধু প্রিন্ট করি, এই জিনিসটা কাজ করবে না। যেভাবে দেখাইছি ওভাবে কাজগুলো করবে। ঠিক আছে? আচ্ছা, আমি একটু কলটা রিসিভ করে নিই, হতে পারে তোমাদের কোনো আহ, একজন বলছো যে প্রিন্ট এফ লেখা ছাড়াও, প্রিন্ট এফ এর মধ্যে আমি ধরো এই জিনিসটা লিখলাম, এই মেসেজটা ছাড়াও আরো কিছু লেখা আসতেছে, ওটা বললাম যে আমার মেশিনে ওটা আসে, তোমাদের মেশিনে আসবে না। ঠিক আছে? তোমাদের মেশিনে ওই লেখাগুলো আসবে না। ঠিক আছে? ওইটা শুধু আমার মেশিনে আসতেছে। আচ্ছা, তো আরেকটা জিনিস দেখো যে মেইন ফাংশনের মাঝখানে আমরা যা যা করব আপাতত, প্রত্যেকটা লাইন হচ্ছে এক একটা স্টেটমেন্ট। এই প্রত্যেকটা স্টেটমেন্টের পরে একটা করে সেমিকোলন দেওয়া বাধ্যতামূলক। এটা না দিলে দেখো প্রিন্ট এফ এর পরে ধরো সেমিকোলনটা দিলাম না, আমি রান করলাম, দেখবা আমার কোডটা রান হয় নাই, এবং নিচে দেখো এখানে কিছু মেসেজ দিচ্ছে এবং এখানে একটা এরর মেসেজ দিচ্ছে। এটাকে কম্পাইলেশন এরর বলা হয়, মানে তোমার এই কোডটাকে সে কম্পাইলই করতে পারেনি, এটাকে মেশিন কোডে মানে কনভার্টই করতে পারেনি। তার দুইটা কারণ এই জায়গায়, একটা হচ্ছে এই প্রিন্ট লেখাটা, এটা আমি স্মল কেসে লিখছি, দেখো ও এখানে একটা মেসেজ দিছে। মেসেজ দিছে কি, ওয়ার্নিং, ইমপ্লিসিট ডিক্লারেশন অফ ফাংশন প্রিন্ট ইজ ইনভ্যালিড। এটা তোমরা হয়তো মেসেজটা বুঝবে না, কিন্তু এখানে প্রিন্ট লেখাটা দেখে, এবং এটা কয় নাম্বার লাইনে, 8 নাম্বার লাইনে আছে, এটা দেখে তোমরা হয়তো একটু গেস করার চেষ্টা করতে পারো যে কি হচ্ছে। এই জিনিসগুলো অনেক কিছু তোমরা বুঝবে না, কিন্তু গেস করতে পারবে। যেমন 8 নাম্বারটা, যেমন দ্বিতীয়টা, এটা কিন্তু আবার অনেকে বুঝতে পারবে হয়তো, যে এক্সপেক্টেড সেমিকোলন আফটার এক্সপ্রেশন। এক্সপ্রেশন মানে হচ্ছে যে এই যে এই লাইনটাকে একটা এক্সপ্রেশন বলা হচ্ছে, তো এটার পর একটা সেমিকোলন সে কি এক্সপেক্ট করতেছে, তো এটার পর আমি একটা সেমিকোলন দিয়ে দিলাম, তারপরে এটাকে প্রিন্টার বানাই দিলাম। এখন দেখো আমার এই কম্পাইলেশন এররটা আর দেবে না। কম্পাইলেশন এরর মানে বুঝছো, যে আমার কোডটাকে সে রানই করতে পারতেছে না। যেমন রিটার্ন 0, এটার পর আমি সেমিকোলন দিলাম না, তাহলে কম্পাইলেশন এরর হবে। এবং এখানে যদি ক্লিক করে দেখো 9 নাম্বার লাইনে এভাবে লাল একটা দাগ দিয়ে দিল, বললো যে এক্সপেক্টেড সেমিকোলন আফটার স্টেটমেন্ট। ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, প্রিন্ট এফে এফটা কেন ইউজ করে না ওইটার অ্যান্সারে যাচ্ছে না, এটা জাস্ট এভাবে নাম দেওয়া হয়েছে। আচ্ছা, তো তারপরে এগুলো কোয়েশ্চেন আসলে একটু গুগল সার্চ করুন। ঠিক আছে? এই ধরনের কোয়েশ্চেন গুলোর জন্য গুগল সার্চ করাটা বেটার। আমার নিজের আসলে জানা নেই, আমি কখনো এটা সার্চ করে দেখি। আচ্ছা, তো যাই হোক, সেমিকোলন কোথায় কোথায় দেবো, ওই যে প্রত্যেকটা লাইনের এন্ডিং এ। আমরা আরো যখন আস্তে আস্তে করবো তখন দেখবো কোথায় কোথায় দেওয়া লাগবে। তো এখন দেখো নিচেরটাতে আমি 3টা স্ল্যাশ দিছি। ওটা দিছি কেন, যে আসলে 2টা স্ল্যাশ দিলে এটা কমেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু লেখাটা দেখা যায় না, একটু ঝাপসা হয়ে যায়। তো এটা দেখতে সুন্দর, পড়তে আরাম, 3টা যদি দেই, এজন্যই দেওয়া হয়েছে। ঠিক আছে? তো 3টা দিলে এটা কোড ব্লকসের একটা ফিচার, সেটা হচ্ছে ওটাকে একটু মানে গাঢ় করে দেয়, লেখাটাকে কালারটা একটু ডিপ করে দেয়, ফলে দেখা যায় ইজিলি। ঠিক আছে? তো এই জন্য আমি 3টা দিই আর কি এই জায়গায়, মানে একটু দেখার সুবিধার জন্য। তো নাহলে তোমরা 2টা দিলেই কমেন্ট হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এটা কোড ব্লকসের অন্য জায়গায় আবার ডিপ কালার করে দেয় না, যেমন সাবলাইন টেক্সটটা তুমি যদি করো তাহলে 2টা দিলেই ওখানে হয় আর কি। যেমন এই লাইনটাতে, এই লাইনটা দেখো 2টা দিলাম হয়ে গেল, 3টা দিলে কিন্তু আবার কালার চেঞ্জ হয় না। এখানে তোমাদের মেশিনে হয়তো ওরকম, মানে তোমাদের যে এনভায়রনমেন্ট ওটাতে এটা নাও হতে পারে। আচ্ছা, কোড করার সময় কমেন্ট গুলো দিতে হবে কিনা, না এটা ম্যান্ডেটরি না, আমি কোনো কমেন্ট ছাড়াও তো কোড করতে পারবো, তবে এটা একটা গুড প্র্যাকটিস আর কি। ঠিক আছে? তোমাদের এখন দেওয়ার দরকার নেই, তোমরা ওগুলো পরে দেবে যখন সফটওয়্যার বানাবে তখন করবে। আচ্ছা, যাই হোক, এখন আসি stdio.h, এটার কাজ কি। তো দেখো এই যে প্রিন্ট এফটা আমি করতেছি, প্রিন্ট এফ কিভাবে প্রিন্ট করবে সেটা কি আমার জানা আছে? অর্থাৎ এই যে মনিটরে গিয়ে এই জিনিসটা এভাবে এভাবে লিখতেছে, কিভাবে লিখতেছে সেগুলো কি আমার জানা আছে? নাই, জানা নাই। তো এই জিনিসটা জানে কে? এই জিনিসটা প্রিন্টএফ যে বানাইছিল সে জানে। তো সে এই প্রিন্টএফ, এটাকে একটা ফাংশন বলে, প্রিন্টএফ ফাংশনটা কিভাবে কাজ করবে সেই জিনিসটা এখানে লিখে রাখছে। কোথায় লিখে রাখছে? এই যে stdio.h, এই লাইব্রেরি ফাইলটার মধ্যে লেখা আছে। এটার মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, stdio। ঠিক আছে? স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। এই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের মাধ্যমে, এই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের মধ্যে ইনপুট নেওয়ার জন্য বা আউটপুট দেওয়ার জন্য বেশ কিছু ফাংশন আছে। যেমন আমরা প্রিন্টএফ দিয়ে আউটপুট দেই, আউটপুট মানে কি, মনিটরে কিছু একটা লেখা আমরা শো করি। আমরা কিন্তু
এমনও কিছু ফাংশন আছে যেগুলো ইউজ করে একটা সাউন্ড বাজাইতে পারবে, তোমরা গুগল সার্চ করে দেখতে পারো। আমরা ইনপুট নিতে পারি, কিবোর্ড থেকে টাইপ করে কিছু একটা ইনপুট নেওয়া, আজকে ইনশাল্লাহ দেখবো। ওটা স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে, ঠিক আছে, স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে আমরা ইনপুট নিতে পারি। এই যে ইনপুট নেওয়া আউটপুট নেওয়ার জন্য যে আমরা প্রিন্টএফ স্ক্যানএফ ইউজ করতেছি, এটা কিভাবে কাজ করে সেটা এখানে ডিফাইন করা আছে। তো এখন আমরা যদি এই ফাংশন গুলোকে নিয়ে কাজ করতে চাই, তাহলে একটু আমাদের ওই রেফারেন্সটা দিয়ে দিতে হবে, যে ওরা কোন জায়গায় আছে সেই জিনিসটা লিখে রাখতে হবে। আর নাইলে সে এই জিনিসটা রান নাও করতে পারে। নাও করতে পারে কথাটা কেন বলতেছি, কারণ আমাদের কোড ব্লকস বা তোমরা যে এনভায়রনমেন্ট ইউজ করতেছো, তারা কিন্তু তোমার জন্য ডেভেলপমেন্ট একটু সহজ করে দেয়। সহজ করে দেয় বলতে কি, যে তোমার অনেকগুলো, এটা studio.h না, stdio.h। আচ্ছা, ডেভেলপমেন্টটা সহজ করে দেয়। সহজ করে দেয় বলতে কি, যে কিছু ফাংশন ওগুলো সে অটোমেটিক্যালি কোন জায়গায় আছে তোমার এখানে ইনক্লুড করে ফেলে, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু স্ট্যান্ডার্ড না, অন্যান্য জায়গায় তোমার কোডটা রান করতে গেলে আবার রান হবে না। যেমন তুমি দেখো stdio.h না দিলেও কিন্তু এই কোডটা রান হবে, এই কোডটা রান হবে, এবং এই প্রিন্টএফটা করতেছে। দেখবা যে এরকম যেটা লিখছে সে জিনিসটা এখানে লিখতেছে, ঠিক আছে, যে এখানে ওই জিনিসটা লিখলো, ঠিক আছে। কিন্তু এখানে একটা জিনিস বলে দিছে, ইমপ্লিসিটলি ডিক্লেয়ার্ড লাইব্রেরি ফাংশন, একটা ওয়ার্নিং দিছে। এই ওয়ার্নিং এর মিনিংটা হচ্ছে তোমার এটা অন্য কোনো জায়গায় আসলে কিন্তু ঝামেলা হইতে পারে, অন্য কোনো জায়গায় গেলে ঝামেলা হইতে পারে, এরকম কিছু ওয়ার্নিং দিয়ে দিল, ঠিক আছে। তো আমরা এই লাইব্রেরি নিয়ে আরো ডিটেলসে পরে ইনশাল্লাহ দেখবো। তো আজকে এতটুকু মানে আজকে আপাতত এটা জানো যে stdio.h আমরা কেন দিই, যে এই প্রিন্টএফ ইউজ করার জন্য, ঠিক আছে। আর নাইলে এটা আমাদের মেশিনের সমস্যা না হলে অন্য জায়গায় সমস্যা হতে পারে। তো আমরা লাইব্রেরি নিয়ে আরো ডিটেলসে পরে ইনশাল্লাহ কথা বলবো, এই জন্য এই রিলেটেড কোয়েশ্চেন গুলোর অ্যান্সার আমি আর দিচ্ছি না। আচ্ছা, তো এরকম আরো অনেক আছে, যেমন math.h, conio.h, অনেক কিছু আছে, ঠিক আছে। তো আমাদের ওগুলো আপাতত লাগতেছে না, যেহেতু আমরা শুধু প্রিন্টএফ ইউজ করতেছি, ওটা আছে stdio.h এর মধ্যে, ওটাকে আমরা শুধু ইনপুট করব। আচ্ছা, তাহলে লাস্ট আরেকটা জিনিস, যে মেইন জিনিসটা কি, ঠিক আছে, মেইন জিনিসটা কি। তো মেইন হচ্ছে বেসিক্যালি তোমার আচ্ছা, মেইন হচ্ছে বেসিক্যালি তোমার একটা ফাংশন যেখান থেকে আমাদের কোডটা স্টার্ট হবে। আমাদের কোডে এটা এখন তোমরা হয়তো বুঝবে না, জাস্ট এমনি দেখে রাখো যে এরকম আরো অনেক এরকম ফাংশন থাকতে পারে, আগে পরে এরকম আরো অনেকগুলো, ঠিক আছে। তো আগে পরে এরকম আরো অনেকগুলো ফাংশন থাকতে পারে, এগুলো কি জিনিস বোঝার দরকার নেই, জাস্ট এমনি দেখো যে এরকম কিছু লাইন থাকতে পারে। তো আমার কোডটা স্টার্ট হবে কোন জায়গা থেকে, কোডটা স্টার্ট হবে শুরুতেই এই মেইনে এসে। মেইনের মধ্যে যে কাজগুলো করতে বলা হয়েছে ওই কাজগুলো লাইন বাই লাইন করবে, করার পরে বের হয়ে যাবে, ঠিক আছে। মানে করার পরে কোডটা মানে আমার প্রোগ্রামটা ওখানে শেষ হয়ে যাবে। তাহলে কোডের উপরে নিচে অনেক লেখা থাকতে পারে, তো এই লেখাগুলো সবগুলো স্কিপ করে সে শুরুতেই চলে আসবে মেইনে। মেইনের ভেতরে এক লাইন করে সে কি করা শুরু করবে, এক্সিকিউট করা শুরু করবে। হয়তো ফার্স্টে আমি একটা প্রিন্টএফ দিলাম, তারপরে দ্বিতীয়তে আরেকটা প্রিন্টএফ দিলাম, ঠিক আছে। ধরো এখানে আমি, বা ধরো এনাদার লাইন এরকম একটা দিলাম, ঠিক আছে। এরকম বেশ কিছু জিনিস হয়তো আমি লিখলাম, ঠিক আছে। স্যার আবার একটা স্যার। আচ্ছা, তো এখন ধরো এরকম আমার অনেকগুলো লাইন আছে, তাহলে সে প্রথম লাইনটা এক্সিকিউট করবে, তারপর সে দ্বিতীয় লাইনটা এক্সিকিউট করবে, তারপর সে তৃতীয় লাইনটা এক্সিকিউট করবে। এভাবে করে একে একে তোমার কি একে একে একটা একটা করে লাইন এক্সিকিউট করতে থাকবে, ঠিক আছে। তো মেইন ফাংশন থেকে হয়তো সে পরবর্তীতে কখনো এই ভয়েড ফাংশনটাতে যেতে পারে, ওগুলো আমরা পরে দেখবো কিভাবে যায় না যায়, কিন্তু কোডের স্টার্টিং হয় মেইন থেকে। কাজে মেইন আমার থাকতেই হবে। মেইন যদি না রাখি, ধরো এটার নাম আমি নাই রেখে দিই, তাহলে দেখবা তোমার কোড রান করতেছে না। দেখো এখানে এরর দিচ্ছে একটা, এটা কোড রান করতেছে না। আমার মেইন ফাংশনটা তাহলে কি দিতেই হবে, ঠিক আছে। তো আর রিটার্ন 0 এটার মিনিং হচ্ছে কি, মেইন ফাংশন থেকে আমি বের হয়ে প্রোগ্রামটাকে এন্ড করে দিচ্ছি। মেইন ফাংশন থেকে বের হয়ে কোন একটা ফাংশনের মধ্যে রিটার্ন 0 থাকা মানে ওই ফাংশনের এন্ডিং। দেখো আমি দেখো প্রিন্টএফ 1 লাইন দিলাম, এরপর রিটার্ন 0 লিখে প্রিন্টএফ অ্যানাদার লাইন লিখলাম। তোমরা দেখে আমাকে গেস করে বলো তো যে এটার আউটপুট কি আসবে। আমাকে একটু গেস করে বলো যে এটার আউটপুট কি আসবে। সবাই একটু চ্যাটে রেসপন্স করো, তবে প্রাইভেটলি আমাকে মেসেজটা দেবা, প্রাইভেটলি দেবা মেসেজটা। আচ্ছা যাই হোক, তোমরা বলো যে একটা আসবে নাকি দুইটাই অ্যান্সার, দুইটাই আসবে, একটা আসবে নাকি দুইটাই আসবে আউটপুট।
যাদের মনে হয় একটা তারা একটা বলো, যাদের মনে হয় দুইটা তারা দুইটা বলো। তো ততক্ষণে একটা কোয়েশ্চেন আসছে যে একজন বলছে আমার কানেকশন প্রবলেম হচ্ছিল 2-3 মিনিট। আমার মনে হয় ওই জিনিসটা তুমি আবার পরে ভিডিও দেখে নিয়ে একটু রিক্যাপ করে নিও। তো ওগুলো তুমি যেটা মিস করছো ওটা ভিডিও দেখলে আশা করি তুমি পরের জিনিসগুলো বুঝতে সমস্যা হবে না ইনশাআল্লাহ। শাকিব, ওখানে এই হেডার ফাইলটা কি জিনিস সেটা জাস্ট এক্সপ্লেইন করছে, এটা না জানলেও আমাদের কোডিং এ কোনো সমস্যা হবে না, এটা পরে আমরা জানবা, এমনিতে আস্তে আস্তে জানবো। তো এখানে ডট এইচ কি জিনিস জিজ্ঞেস করতেছো? ডট এইচ এটা মানে এক্সটেনশন আর কি, এগুলো আসলে কিছু ফাইল, stdio.h এগুলো কিছু ফাইল। এগুলো হচ্ছে তোমরা দেখবা তোমাদের ওই প্রোগ্রাম, তারপরে হচ্ছে ওই প্রোগ্রাম ফাইল সি ফোল্ডারের মধ্যে, প্রোগ্রাম ফাইলের মধ্যে গিয়ে কোড ব্লকসে যদি ঢুকো তাহলে দেখবা ওখানে stdio.h নামে ফাইল আছে, ওই ফাইলের এক্সটেনশন হচ্ছে ডট এইচ। আমরা নরমালি কোন একটা ফাইলের এক্সটেনশন কি থাকে, ডট টিএক্সটি থাকে না, যেমন এগুলো ডট সি ফাইল না, এই ফাইলগুলোর এক্সটেনশন হচ্ছে ডট এইচ। ওগুলো তোমরা চাইলে খুলে দেখতে পারবো ওখানে ভেতরে কি লেখা আছে, যদি বা কিছু বুঝবা না কিন্তু তাও একবার দেখতে পারো stdio.h ফাইলটা কি আছে। তো যাই হোক, এখানে আউটপুট আসবে আসলে শুধু ওয়ান লাইন, তারপর রিটার্ন জিরো যেহেতু দিলাম প্রোগ্রাম থেকে বের হয়ে যাবে, পরের লাইনটার আর কোনো ইয়া নেই, পরের লাইনটার আর কোনো এখানে ভ্যালু নাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে ওই ওয়ান লাইনটাই আসলো, অ্যানাদার লাইনটা আসলো না, এটা হয়তো তোমরা এখন দেখছো। আচ্ছা, এখন আসি, দেখো প্রিন্টএফ যেটা করে সেটা হচ্ছে প্রিন্টএফ এর আসলে কোনো মাথা নাই মগজ নাই, এটা একটু ভালোভাবে খেয়াল করো কথাটা। প্রিন্টএফ এর কোনো মাথায় মগজ নাই, খিলু নাই, সে এখানে যা দেখবে তা প্রিন্ট করতে থাকবে, ঠিক আছে। এখানে যা দেখবে তা প্রিন্ট করতে থাকবে, এভাবে করে একটা একটা প্রিন্ট করবে, ঠিক আছে। করার পর না গেট সিএচ এটা তুমি কোথায় পাইছো মোহাম্মদ আরমান? গেট সিএচ কনিও.h এগুলো আমি দিই, এগুলো বাদ দাও তো। ওগুলো কি জিনিস আমরা এখন ওগুলোতে ডিসকাশনে যাচ্ছি না, ঠিক আছে, ওইটা বাদ দিয়ে জাস্ট আমি যেগুলো লিখছি ওগুলোই রাখো। আচ্ছা, তো তারপরে তোমার নাম উভয় বাংলায় লিখলে মনে হয় না কাজ করবে, এটা শুধু তুমি ওই ইংলিশে লিখতে পারবে, বাংলায় লেখার জন্য তোমার ইউনিকোড দিয়ে কাজ করতে হবে। আচ্ছা, ওগুলো পরে দেখবো না আমরা। তো এখানে দেখো প্রিন্টএফ যেটা করে সেটা হচ্ছে তুমি যেটা লিখবা যেভাবে লিখবা সেভাবেই দেখাবে। তুমি ওয়ান লাইন লিখলা তাহলে ওয়ান লাইন জিনিসটা প্রিন্ট করবে। এরপর যদি তুমি আরেকটা দাও, ধরো লাইন 1 দিলা, তারপরে ধরো লাইন 2 দিলা, এভাবে ধরো লাইন 1 দিলাম তারপরে লাইন 2 দিলাম। আচ্ছা, তাহলে ফার্স্টে এই জিনিসটা একে 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 প্রিন্ট করলো, প্রিন্ট করার পর তারপর এই জিনিসটা প্রিন্ট করবে, ঠিক আছে। তো প্রিন্টএফ আমি মাল্টিপল রাখতে পারি, তাহলে একটার কাজ শেষ হলে আরেকটার কাজ হবে। তোমরা দেখি আমাকে এই জিনিসটাতে আউটপুট কি আসবে সেটা একটু বলার চেষ্টা করো, ঠিক আছে। লাইন 1 আমি তারপর একটা স্পেস দিলাম, ঠিক আছে, লাইন 2 তারপরে একটা স্পেস দিলাম, লাইন 3 এটা লাইন 3 দিলাম। এটার আউটপুট কি আসবে তোমরা আমাকে একটু বলার চেষ্টা করো, দাঁড়াও আমি একটু এটা করি। হ্যাঁ, এটার আউটপুটটা কি আসবে তোমরা একটু লিখো, একটু তাড়াতাড়ি লিখো। আচ্ছা, একজন বললো সে কনফিউজ হলো, তোমার মাথায় যেটা আছে ওটাই লিখো, সমস্যা নেই। আচ্ছা, মোহাম্মদ আব্দুল্লাহ তোমারটা ঠিক আছে, আরো অনেকেরটাই ঠিক আছে, ওমর ফারুক, তারপর দিন, মোহাম্মদ আতিফ, অনেকেরটা ঠিক আছে। হ্যাঁ, বেসিক্যালি আমি যদিও বা এই দুটো প্রিন্টএফকে পাশাপাশি লিখছি, তারপরে প্রিন্টএফটাকে নিচের লাইনে লিখছি, কিন্তু দেখো এখানে প্রিন্টএফ আমি আগে পরে লিখি ওটা কোনো ম্যাটার না, ম্যাটার হচ্ছে তুমি কি প্রিন্ট করতেছো সেটা। এখানে যতক্ষণ তুমি ব্যাকস্ল্যাশ এন দিচ্ছ না ততক্ষণ নিচের লাইনে যাবে না। দেখো লাইন 1 দিলা, তারপরে স্পেসটা প্রিন্ট করলো, তারপরে লাইন 2 এটা প্রিন্ট করলো, তারপরে স্পেসটা প্রিন্ট করলো, এরপর লাইন 3 এটা প্রিন্ট করলো, সব পাশাপাশি। অর্থাৎ তুমি এখানে যতক্ষণ প্রিন্টএফ এর মধ্যে স্পেস দিচ্ছ না, ব্যাকস্ল্যাশ এন দিচ্ছ না, ততক্ষণ পর্যন্ত কি নিচের লাইনে যাবে না। তো যাই হোক, এটা গেল। এরপর তুমি চাইলে এখানে এরকম অদ্ভুত অদ্ভুত জিনিসও লিখতে পারো, যে 2 যোগ 100 সমান 80, চাইলে এটা লিখতে পারো। সে কিন্তু এই জিনিসটা প্রিন্ট করবে, সেই জিনিসটা প্রিন্ট করবে, কারণ তার মাথায় ঘিলু মগজ নাই, সে তুমি যেটা করতে বলে জাস্ট ওইটাই করবে, ঠিক আছে। এই আর কি। আশা করি প্রিন্টএফ এর বিষয়টা সবার ক্লিয়ার হয়েছে। এবার আমরা চলে আসি ডেটা টাইপে। ডেটা টাইপ কি জিনিস, ঠিক আছে। আমরা নেক্সট যে টপিকটা নিয়ে আলোচনা করবো ওটা হচ্ছে ডেটা টাইপ, ভেরিয়েবল আর কনস্ট্যান্ট, ঠিক আছে। আচ্ছা,
হয় অনেকটা প্রশ্ন করছো, এটা তুমি নিজে টেস্ট করে দেখবা, ঠিক আছে? এটা নিজে একটু টেস্ট করে দেখবে, তারপরে যদি বুঝতে না পারো আমাকে বলবা। আচ্ছা, সাদমান, তুমি এই জিনিসটা ভিডিওটা কাইন্ডলি আরেকবার একটু দেখে নিও আর কি। আর আমরা তাও পরবর্তীতে বেশ কয়েকবার বলবো, তখন বুঝে নেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, তো এই জায়গাটাতে আসি, সেটা হচ্ছে ধরো, আচ্ছা, একজন বলছো যে প্রিন্ট এফে ব্যাকস্ল্যাশ এন্টার কাজ কি, ওটা যদি না বুঝে থাকো আরেকবার বলি। সেটা হচ্ছে, ধরো আমি আমার নাম এভাবে লিখলাম, জামিল আসাদ, এরকম লিখলাম, ঠিক আছে? তো এটা একটু প্রিন্ট করি, দেখো কি হয়, যে জামিল তারপর একটা স্পেস আসাদ, জাস্ট এতটুকু আগে দেখো। আচ্ছা, এরপর আমি আরেকটা প্রিন্ট করি, এখানে একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে। দুইটার মধ্যে পার্থক্যটা দেখো, নিজেই বুঝে যাবা। দুইটার মধ্যে পার্থক্য দেখো, নিজেই বুঝবা। প্রথমে জামিল তারপর স্পেস দিয়ে আসাদ, কিন্তু পরে যখন ব্যাকস্ল্যাশ এন দিছি, জামিলের পর নতুন লাইনে চলে গেছে। নিউ লাইনের কাজ হচ্ছে আমার প্রিন্টটাকে নতুন লাইনে নিয়ে যাওয়া, ঠিক আছে? এটাই। তো এখন আসি ডেটা টাইপে। আমাদের অনেক সময় এমন কিছু কাজ করা লাগে যে ধরো দুইটা সংখ্যা যোগ করতে হচ্ছে, এরকম আমাদের হতেই পারে। দুইটা সংখ্যা যোগ করব, গুণ করব, বিয়োগ করব, তাদের যোগফলটা দেখাবো। তো আমরা এটার জন্য একটা প্রোগ্রাম বানানোর চেষ্টা করতে পারি, ঠিক আছে? তো সেটা কিরকম, যে আচ্ছা আরমান, তুমি বারবার এই জিনিসটা লিখতেছো, এটা দরকার নেই, ঠিক আছে? মানে এখানে ভুল শুদ্ধটা ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে আমি যখন জানতে চাইবো, জাস্ট তখন তোমার ইনিশিয়াল রেসপন্সটা দেবা, তখন আমি বুঝতে পারবো যে ওই তোমরা বুঝতেছো কিনা, জাস্ট ওটার জন্য আসলে জানতে চাওয়া। আর আরেকটা হচ্ছে অ্যাটেন্ডেন্সের বিষয়টা, তুমি ভুল দিলেও তোমার অ্যাটেন্ডেন্সটা কাউন্ট হয়ে যাবে। তো এটা সবাইকে ওর মাধ্যমে বলে দিলাম আর কি, ঠিক আছে? চ্যাটের রেসপন্সের ব্যাপারে বললাম। তো দেখো যে এখানে ইন্ট এ বি সি, আমি তিনটা ভেরিয়েবল দিলাম। এ নামে একটা ভেরিয়েবল, বি নামে একটা ভেরিয়েবল, সি নামে একটা ভেরিয়েবল। এদের ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার। ইন্টিজার ছাড়াও আমাদের ফ্লোট ডেটা টাইপ আছে, ডাবল ডেটা টাইপ আছে। এগুলো কি আমি আস্তে আস্তে আসতেছি। আমি আগে একটা ছোট প্রোগ্রাম, যে দুইটা সংখ্যা যোগ করে তাদের যোগফলটা আউটপুট দেখানো, এই প্রোগ্রামটা আমি আগে একটু লিখি, ঠিক আছে? তারপর তোমাদেরকে আমি এক্সপ্লেইন করতেছি। ধরো a = 5 লিখলাম, b = 6 লিখলাম, ঠিক আছে? তারপর c = লিখলাম a + b। এরপর সি এর মানটা আমি প্রিন্ট করব, সি এর মানটা প্রিন্ট করব এভাবে, %d ব্যাকস্ল্যাশ c। অনেক কিছু লিখে ফেললাম, আস্তে আস্তে এক্সপ্লেইন করি জিনিসগুলো কি। প্রথমেই খেয়াল করো যে ইন্ট এ বি সি, এটা লিখলে হয় কি, মেমোরিতে, মেমোরি বলতে হচ্ছে আমাদের র্যাম, ঠিক আছে? মেমোরিতে তোমার কিছু জায়গা নেবে। এটা ধরো আমার র্যাম, ঠিক আছে? আচ্ছা, আমি র্যামটাকে এদিকে না এঁকে, আমি ধরো এখানে আঁকি, ঠিক আছে? এটা হচ্ছে আমার র্যাম। র্যামে দেখো এ নামে একটা জায়গা নেবে, বি নামে একটা জায়গা নেবে, সি নামে একটা জায়গা নেবে, এ বি সি, ঠিক আছে? এ বি সি তিনটা জায়গা নেবে। এই জায়গাগুলোর কাজ কি? এই জায়গাগুলোর কাজ হচ্ছে, এই জায়গাগুলোর কাজ হচ্ছে এরা, এদের ভেতর কিছু পূর্ণ সংখ্যা রাখতে পারে। পূর্ণ সংখ্যা বলতে কিরকম, যে যেমন ধরো 1 2, ঠিক আছে? তারপর হচ্ছে যে তোমার কি 100, ঠিক আছে? -100, এরকম পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা রাখতে পারে। ভগ্নাংশ রাখতে পারে না, অর্থাৎ 3.5 রাখতে পারবে না, ঠিক আছে? 7.12 রাখতে পারবে না, 0 পয়েন্ট সামথিং ওটা রাখতে পারবে না। কিন্তু পূর্ণ সংখ্যা রাখতে পারবে, এই যে পূর্ণ সংখ্যাগুলো রাখতে পারবে, 0, নেগেটিভ, পজিটিভ এগুলো রাখতে পারবে, কিন্তু ভগ্নাংশ রাখতে পারবে না। তো এই ধরনের কোন একটা ভ্যালু, একটা সিঙ্গেল ভ্যালু একটা ভেরিয়েবল নিজের মধ্যে রাখতে পারে। যেমন ধরো এখানে আমি লিখলাম a = 5, আমি লিখলাম কি এখানে a = 5, তাহলে এই যে ভেরিয়েবলটা আছে ওই ভেরিয়েবলের মধ্যে একটা সংখ্যা 5 এখানে থাকবে, একটা সংখ্যা থাকবে, সেটা হচ্ছে কত, 5, এভাবে একটা সংখ্যা থাকবে। আবার দেখো পরে লিখলাম b = 6, এই ইকুয়াল চিহ্নটার মানে হচ্ছে কি, যে আমি 5 এই ভ্যালুটা a এর মধ্যে রাখতেছি, 6 এই ভ্যালুটা b এর মধ্যে রাখতেছি, তাহলে a এর মধ্যে সে 5 রাখলো, b এর মধ্যে 6 রাখলো, ঠিক আছে?
আর সি এর মধ্যে আমি কি রাখতেছি এ প্লাস বি, এ প্লাস বি। তোমরা হয়তো অনেকেই বুঝতে পারতেছো যে সি এর মধ্যে এখন কি আসবে, তোমাদের ধারণা সঠিক, সেটা হচ্ছে কি 11 আসবে। ঠিক আছে, সি এর মধ্যে 11 আসবে। এ আর বি কে আগে যোগ করবে সে, তারপরে যোগফলটা সি এর মধ্যে রাখবে। ঠিক আছে, এ আর বি কে যোগ করে যোগফলটা সি এর মধ্যে রাখবে। আচ্ছা, তাহলে এ এর মান রাখলাম 5, বি এর মান রাখলাম 6, তারপরে সি এর মধ্যে মান রাখলাম এ আর বি এর যোগফল। ঠিক আছে, আচ্ছা এখন এই পার্টটা নিয়ে আমি আরেকটু ডিটেলসে আসি। এরকম যে এ আর বি এর মধ্যে তো আমি বিভিন্ন ভ্যালু রাখলাম, তো এই জিনিসটাকে আমি ভেরিয়েবল কেন বলতেছি? তো ভেরিয়েবল মানে হচ্ছে আসলে যেটার মান পরিবর্তন হয়, আমরা ওই চলক বলতাম না, চলক। ঠিক আছে, ওই চলক। তো ভেরিয়েবল মানে হচ্ছে চলক যেটার মান পরিবর্তন হয়। যেমন আমি a = 5 লিখলাম, পরে a = 10 লিখলাম, প্রথমে a এর মান 5 লিখলাম, দ্বিতীয়তে a এর মান 10 লিখলাম। ভালো মতো খেয়াল করো জিনিসটা। তো এই a এর মধ্যে প্রথমে তো এই দেখো ইন্ট abc, এটার মাধ্যমে আমি abc এদেরকে ডিক্লেয়ার করছি, তিনটা ভেরিয়েবল আমি তৈরি করছি। এরপরে আমি a এর মধ্যে 5 রাখলাম, b এর মধ্যে a এর মধ্যে আবার 10 রাখলাম, তারপরে b এর মধ্যে 6 রাখলাম। এখন আমি কিছুক্ষণ আগে বললাম কি a তার নিজের মধ্যে একটা সিঙ্গেল ভ্যালু রাখতে পারে। তো এখন a এর মধ্যে 5 আর 10 দুইটাই আমি রাখতে চাচ্ছি, তাহলে কি হবে? তো প্রথমে যখন দেখো আমরা বলছিলাম কি মেইন ফাংশনের মধ্যে লাইন বাই লাইন আমার কোডগুলো এক্সিকিউট হয়, প্রথমে এই লাইনটা এক্সিকিউট হলো, তাহলে র্যাম এর মধ্যে a b c তিনটা জায়গা তৈরি হয়ে গেল। তারপর a = 5 বললাম, মেমোরিতে ওই a এর যে জায়গাটা আছে ওখানের মধ্যে 5 বসে আসলো। তারপর যখন a = 10 বললাম, এর পরের লাইনে যখন আসলো তখন এই 5 এটা চলে যাবে, এটা আর কোনো অস্তিত্ব থাকবে না, এটার জায়গায় 10 চলে আসবে। এর মধ্যে এখন মান হবে কত? 10। 5 এর আর কোনো অস্তিত্ব নাই, 5 কে আর তুমি কখনোই খুঁজে পাবে না, এটা চলে গেছে। এই লাইনের পর যখন পরের লাইন আসলো তখন এই 5 এটা চলে গেল, এটার জায়গায় 10 চলে আসলো। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, ওই টাইপের একটা ফিলোসফি নিয়ে এসে কাজ করে। ঠিক আছে, মানে দুইটা ভ্যালু তুমি একসাথে এখানে রাখতে পারবে না, একটার উপর আরেকটা ভ্যালু ওভারল্যাপ হয়ে যাবে। ঠিক আছে, ওভাররাইট হয়ে যাবে। আচ্ছা, একজন বলতেছে আরেকবার বুঝিয়ে দিতে, দেখো প্রথমে a = 5 বললাম, তাহলে আমার এই a এর মধ্যে সে 5 রাখলো। দ্বিতীয়বার যখন আবার a = আমি 10 বললাম, ঠিক আছে, তখন a এর মধ্যে প্রথমে তো 5 রাখতে বলছিল, রাখছিল। দ্বিতীয়বার যখন আবার 10 রাখতে বললাম তখন সে a এর মধ্যে গিয়ে 10 রাখবে। তো 10 এটা কোথায় বসবে? ওই 5 এর উপরে গিয়ে বসবে। a এর মধ্যে আগে 5 ছিল, এখন 5 এর উপরে গিয়ে 10 বসলো। তাহলে তুমি a এর মান যদি এখন জানতে চাও বা কোনোভাবে যদি তুমি a এর মানটা শো করাও, তাহলে দেখবে ওখানে 10 দেখা যাচ্ছে। আইডিয়াটা ক্লিয়ার হয়েছে? মানে এখানে দুইটা ভ্যালু এর মধ্যে একই সাথে থাকতে পারবে না। ঠিক আছে, এক বনে দুই বাঘ থাকতে পারে না, ওরা সবাই বাঘ। আচ্ছা দেখো, তাহলে এর মধ্যে ফার্স্টে 5 ছিল, তো ওটা গিয়ে এখন কত আসবে? 10 আসবে। তাহলে বি এর মধ্যে তো 6 রাখলাম এর পরের লাইনে। ঠিক আছে, তাহলে সি ইকুয়ালস এখন a প্লাস বি। সি এর মান কত হবে? তাহলে এর যে লেটেস্ট মান 10, ওটার সাথে 6 কে যোগ করবে, তাহলে সি এর মান হবে 16। ঠিক আছে, সি এর মান হবে 16। এর মান দুইটা কেন নেব না? দুইটা নেব না, জাস্ট আমি বোঝানোর জন্য দেখাইলাম যে আমি যদি ফার্স্টে এর মান 5 লিখি, পরে কোনো জায়গায় গিয়ে এর মান 10 লিখি, তাহলে এর মানটা চেঞ্জ হয়ে যাবে। এবং এই জন্যই আমরা একে বলতেছি ভেরিয়েবল, ওর মধ্যে আমরা বিভিন্ন মান রাখতে পারি, আমাদের দরকার পড়ে যে বিভিন্ন রকম মান এদের মধ্যে আমরা রাখবো। ঠিক আছে, আচ্ছা। তো রিজওয়ান একটা প্রশ্ন করছো, ভালো প্রশ্ন, তুমি এই জিনিসটা নিজে একটু রান করে দেখবা যে কি হয়। ঠিক আছে, আচ্ছা। তো আমি ওটা বলতেছি কেন, যে আসলে আমার উত্তর দিতে ইচ্ছে করতেছে না, জিনিসটা ওরকম না। আমি চাচ্ছি তোমরাও একটু জিনিসগুলোতে মানে নিজে নিজে একটু পড়ে দেখো। ঠিক আছে, আচ্ছা। তাহলে লেটেস্ট ভ্যালুটাই থাকবে, লেটেস্ট ভ্যালুটাই থাকবে। আচ্ছা, তো তাহলে এ বি এগুলোর মধ্যে বিভিন্ন মান নিলাম আমরা, তারপরে সি এর মধ্যে রাখলাম। এটা যেটা আমি বোঝানোর জন্য দিচ্ছি, এরকম যে এ বি এর মান তুমি অনেকগুলো দেবো, ওরকম করার দরকার নেই, এগুলো জাস্ট বোঝানোর জন্য করতেছি। আচ্ছা, তারপর শেষে গিয়ে আমি করলাম কি, এখন সি এর মানটা আমি আউটপুট দেখতে যাচ্ছি, সি এর মানটা আউটপুট দেখতে যাচ্ছি। তো সি এর মান আউটপুট দেওয়ার জন্য এই কাজটা করতে হয়। এখন তোমাদের মাথায় আসতে পারে যে স্যার সি এর মান আউটপুট দিতে গেলে এত ঝামেলা কি, আমি শুধু সি লিখে দিলে তো হয়ে যায়। আমরা আগে একটু সি লিখে দেখি কি হয়। তোমরা বুঝতেই পারতেছো আসলে এটা হবে না, কারণ সি লিখলে সে শুধু সি প্রিন্ট করবে। কিন্তু আমাদের এখানে ভেরিয়েবল যে একটা সি আছে, ওটার যে একটা ভ্যালু আছে, সেটা প্রিন্ট করা দরকার। সেটা কিভাবে করবো? দেখো এখানে শুধু সি লিখবো, আর কিছু লিখবো না। এখানে একটা সি আছে, এরপরে ওই বেস টেস যে লেখাগুলো ওগুলো চলে আসছে।
তাহলে তোমরা ভেরিয়েবলের মানটা কিভাবে প্রিন্ট করবে? ভেরিয়েবলের মান প্রিন্ট করার জন্য আমরা এই পদ্ধতিটার আশ্রয় নেই। সেটা হচ্ছে কি, আমরা এখানে একটা %d লিখবো, %d ব্যাকস্ল্যাশ n দিলাম, ঠিক আছে? তো %d এর মানে কি, %d এর আগে ধরো আমি লিখলাম ভ্যালু ইকুয়ালস, আমরা যদি শুধু এই জিনিসটা লিখতাম তাহলে কি হতো, আউটপুটের মধ্যে এরকম লিখতো না, জাস্ট ভ্যালু, ঠিক আছে, ইকুয়াল, তারপর একটা স্পেস দিত, তারপর নিউ লাইনে চলে যেত, ঠিক আছে? এরকম হইতো না যদি আমি জাস্ট এইটা প্রিন্ট করতাম, এখানে সিটা ছিল না, ধরো জাস্ট এই জিনিসটা প্রিন্ট করতাম আউটপুটে। এটা তো তোমরা বুঝতেছো, প্রিন্টার যদি বুঝে থাকো। এখন আমি চাচ্ছি যে এই জায়গায় নিউ লাইনে যাওয়ার আগে এই জায়গায় আমি সি এর মানটা প্রিন্ট করবো। তাহলে যেই জায়গায় আমি সি এর মানটা প্রিন্ট করতে যাচ্ছি ওখানে একটা %d দেবো, %d, এবং এই %d তে কার ভ্যালুটা যাবে, a এর ভ্যালু, b এর ভ্যালু, না সি এর ভ্যালু, নাকি অন্য কিছু? সেই জিনিসটা আমি, দেখো এই যে ডাবল কোটেশন গুলো ছিল, এখানে অনেকেই ভুল করে, ডাবল কোটেশন গুলোর পরে একটা কমা দেবো, এই কমাটা দিতেই হবে, ডাবল কোটেশন গুলোর পরে একটা কমা দেবো, তারপর আমি সি লিখবো। এখানে আমি স্পেস চাইলে দিতেও পারি, নাও দিতে পারি, আমি জাস্ট দেখানোর সুবিধার জন্য দিচ্ছি। এখানে দেখো আমি ক্লাসের আগে পরে স্পেস দিছি, এগুলো না দিলেও সমস্যা নেই, চলবে, কিন্তু এটা দেওয়াটা গুড প্র্যাকটিস। ইকুয়াল চিহ্নের আগে পরে স্পেস দিছি, না দিলেও সমস্যা নেই, এটা দেওয়াটা গুড প্র্যাকটিস। আমি চাইলে সবগুলো একই লাইনেও লিখতে পারতাম, কিন্তু লেখাটা ব্যাড প্র্যাকটিস, তোমার কোড পরে অন্য কেউ বুঝবে না, ঠিক আছে? তো এবং আচ্ছা, যেখানে আসতেছিলাম যে %d এর ব্যাপারটা, তো %d আমরা কেন দিই, যে একটা ডেসিমেল ভ্যালু প্রিন্ট করার জন্য, মানে একটা ইন্টিজার ভ্যালু প্রিন্ট করার জন্য %d দেই। তো %d এর পরে এখানে কমা দিয়ে যে সি দিলাম, দেখো যে এই সি এর যে ভ্যালুটা ওইটা এই %d এর মধ্যে বসে যাবে, সি এর যে ভ্যালুটা ওইটা %d এর মধ্যে বসে যাবে। তাহলে সি এর ভ্যালু এখানে কত আছে, 10 আর 6 যোগ করলে 16 হয়, তাহলে সি এর ভ্যালু 16, ওইটা এসে প্রিন্ট করবে। আমি একটু রান করে দেখাই, তখন দেখবা যে আউটপুটটা কি আসতেছে, যে ভ্যালু ইকুয়াল 16 ওরকম আসতেছে, ভ্যালু ইকুয়াল 16, বিষয়টা এরকম আসতেছে, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে বুঝতেই পারতেছো যে আমরা যদি একটা ইন্টিজার ভ্যালু প্রিন্ট করতে চাই, একটা ইন্টিজার ভেরিয়েবলের মান প্রিন্ট করতে চাই বা ইন্টিজার ভ্যালু প্রিন্ট করতে চাই, তাহলে %d দিতে হবে, পরে কমা দিয়ে কার ভ্যালু প্রিন্ট করতে যাচ্ছি সেটা দিতে হবে। তুমি চাইলে এখানে সি না দিয়ে এও দিতে পারো, তাহলে a এর ভ্যালু প্রিন্ট করবে, ধরো ভ্যালু ইকুয়ালস a দিলাম, a এর ভ্যালু প্রিন্ট করবে। ভ্যালু ইকুয়ালস এটা কেন দেবো, এটা দিতে হবে এমন কোনো কথা নেই, জাস্ট আমি দেখার সৌন্দর্যের জন্য দিলাম আর কি। ভ্যালু ইকুয়ালস না দিয়ে এটা দিতে পারো, জামিন ইকুয়ালস, চাইলে এটাও দিতে পারো, ও এটাও প্রিন্ট করে ফেলবে, ওর মাথাতে কোনো ভ্যালু নেই, ওকে তুমি যা দেবা তা প্রিন্ট করবে, জাস্ট ও খুঁজবে যে এখানে %d আছে কিনা, %d থাকলে %d এর পরে এখানে তুমি যে জিনিসটা প্রিন্ট করতে চাচ্ছ সেই জিনিসটা প্রিন্ট করে দেবে, ঠিক আছে? %d এর পরে এখানে কমা দিয়ে যদি a দিই, তাহলে a এর ভ্যালুটা প্রিন্ট করলো, b দিলে b এর ভ্যালুটা প্রিন্ট করলো। আমি যদি a b না দিয়ে এখানে ধরো দিলাম a + 10, তাহলে সে 10 এর সাথে 10 যোগ করে ওই জিনিসটা প্রিন্ট করবে। আমি যদি 100 লিখি, 100 প্রিন্ট করবে, এখানে আমি যা লিখবো তা প্রিন্ট করবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি চাচ্ছি a b c তিনটার ভ্যালু প্রিন্ট করব, তাহলে আমি চাইলে এভাবে দিতে পারি, a b c কমা দিয়ে তিনটা দিতে পারি, কিন্তু এখানে তো তাহলে তিনটা জায়গা লাগবে, আমি এগুলোকে প্লেস হোল্ডার বলে, কি বলে, প্লেস হোল্ডার, %d এরকম চাইলে দিতে পারি, যে %d + %d = %d, দেখার সৌন্দর্যের জন্য ধরো এটা দিলাম, দেখার সৌন্দর্যের জন্য ধরো এভাবে দিলাম, ঠিক আছে? আচ্ছা, একটু দাঁড়াও, আমি আর 5 মিনিট পরে তোমাদেরকে একটা কাজ দিয়ে দেবো, তখন একটা ব্রেক দিচ্ছি, ঠিক আছে? আর একটু ওয়েট করো 5টা মিনিট। এখানে ধরো এভাবে করে জিনিসটা দিলাম, ঠিক আছে? তো তাহলে প্রথম যে %dটা ওটার মধ্যে a এর মানটা আসবে, দ্বিতীয় যে %dটা ওটার মধ্যে b এর মান আসবে, তৃতীয় যে %dটা ওটার মধ্যে c এর মান আসবে। তাহলে ফরম্যাটটা কি হবে, যে এই %d প্রথমটার মধ্যে 10 আসবে, তারপরে যে স্পেস আছে স্পেস আসবে, তারপরে প্লাস আছে প্লাস আসবে, তারপর আবার স্পেস আছে স্পেস আসবে, তারপরে যে %d এটার মধ্যে d এর মানটা আসবে 6, এরপরে ইকুয়ালস, তারপর c এর মানটা অর্থাৎ 16, এরকম একটা আউটপুট সে দেবে। এবং আমরা যদি রান করি দেখবা যে এক্স্যাক্টলি এই জিনিসটাই পাচ্ছ। আচ্ছা, ঠিক আছে? তো আমি এখানে যদি %d, আশা করি এই জিনিসটা দেখছো, যেখানে 10 + 6 = 16, এই জিনিসটা আসবে। তো জাস্ট এখানে %d, যে %d গুলো তুমি রাখছো, ঠিক আছে, ওখানের জন্য করেসপন্ডিং এই জায়গায় কি ভ্যালু রাখছো সিরিয়ালি, ওগুলো একটা একটা করে বসাইতে থাকে। প্রথম %d এর ভ্যালুটা এই প্রথম, মানে প্রথম এখানে যে কমার পরে যে প্রথম ভেরিয়েবলটা রাখছো বা প্রথম যে মানটা রাখছো, এখানে ভেরিয়েবল হইতে পারে, দশক হইতে পারে, মানে কনস্ট্যান্টও রাখতে পারো,
ঠিক আছে, এরকম একটা ভ্যালু লিখে দিতে পারো। তো যাই লিখো, সে প্রথম মানটা এই প্রথম পার্সেন্ট দিতে যাবে, দ্বিতীয় মানটা দ্বিতীয় পার্সেন্ট দিতে যাবে, তৃতীয় মানটা তৃতীয় পার্সেন্ট দিতে যাবে। কাজেই বুঝতেই পারতেছো যে এখানে এদের সংখ্যাটা ম্যাচ করাটা জরুরি। এখানে পার্সেন্টই 3টা দিলে এখানেও 3টা সংখ্যা দিতে হবে, তাদের সংখ্যাটা ম্যাচ করাটা জরুরি, না দিলে বিভিন্ন রকম ঝামেলা হইতে পারে। আচ্ছা, তাহলে এটা গেল। এখন আমি নেক্সট একটা কোয়েশ্চেন করি তোমাদেরকে। আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন করছিলাম, করব। আচ্ছা, এখন আমার একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে আমি এখানে ধরো একটু চেঞ্জ করে এরকম দিলাম a ইন্টু বি ইকুয়ালস এরকম কিছু একটা। এই জিনিসটার আউটপুট কি আসবে তোমরা সবাই একটু বলো তো। এই জিনিসটার আউটপুট কি আসবে তোমরা সবাই একটু বলো। সবাই একটু লিখো, আমাকে চ্যাটটা ইয়াতে দেবা, মানে আমাকে পার্সোনালি মেসেজটা দেবে। এক্স্যাক্টলি কি আসবে, মানে এক্স্যাক্টলি প্রিন্টএফ এর মধ্যে কি আসবে সেটা সবাই একটু লিখো। এই কোয়েশ্চেনের অ্যান্সারটা সবাই একটু লিখো, এক্স্যাক্টলি প্রিন্টএফ এর মধ্যে কি আসবে সেটা একটু লিখো। আচ্ছা, ইয়াকুব আলী, তোমারটা ঠিক আছে। এরশাদ ইসলামেরটা ঠিক আছে। সীমান্ত বণিক, তোমারটা ঠিক আছে। ইকরামুল হক। আচ্ছা, হতে পারে যে এটা এরর দেবে, এরকম তো হতে পারে, তাই না? ওটাও যদি মনে হয় যে ওরকম হবে তাহলে লিখতে পারো। আচ্ছা, বেশিরভাগই আসলে জিনিসটা ধরতে পারো নি, ঠিক আছে। এটা আসলে বেসিক্যালি আসবে যে দেখো, মানে তোমাদের এই জিনিসটা একটু ভালো মতো খেয়াল করো, না বুঝতে আবার জিজ্ঞেস করি। ঠিক আছে, ইসলাম জারিফ, তোমারটা ঠিক আছে। তো এখানে দেখো 10 গুণ 6 সমান 16 এরকম আসবে। 10 গুণ 6 সমান 16। তো এই জিনিসটা আসলে কেন এরকম আসলো, ঠিক আছে। তোমাদেরকে বারবার বলতেছি যে প্রিন্টএফ এর ডাবল কোটেশনের মধ্যে তুমি কি লিখতেছো, প্রিন্টএফ এর কোনো ঘিলু নাই, সে মগজ দিয়ে চিন্তা করবে না। তুমি যেটা লিখবে সেটা সে জাস্ট লাইন বাই লাইন প্রিন্ট করে দেবে, ওয়ার্ড বাই ওয়ার্ড, ক্যারেক্টার বাই ক্যারেক্টার প্রিন্ট করে দেবে, ঠিক আছে। এখানে পার্সেন্ট দিয়ে দিছো, জাস্ট পার্সেন্ট দিয়ে দিলে ও এখানে করেসপন্ডিং কি ভ্যালু আছে সেটা বসায় দেবে। এখানে মাঝখানে গুণ আছে নাকি ভাগ আছে না যোগ আছে না কি আছে ওগুলো চেক করবে না। এই জিনিসটা কি ভ্যালিড নাকি ইনভ্যালিড ওগুলো চেক করবে না। এখানে তুমি ধরো মাইনাস দিলা, তো সে মাইনাস প্রিন্ট করবে। তুমি এখানে যা দেবা তা প্রিন্ট করবে। তুমি এখানে একটা বড় হাতের এ দিলে বড় হাতের এ প্রিন্ট করবে, এখানে ছোট হাতের এক্স দিলে ছোট হাতের এক্স প্রিন্ট করবে। তুমি এখানে যা দেবা তা প্রিন্ট করবে। ওর এখানে মানে বোঝাবুঝির কিছু নাই। আশা করি জিনিসটা বুঝতে পারছো এখন, ঠিক আছে। কারো কোনো প্রবলেম আছে থাকলে একটু কোয়েশ্চেন করো কাইন্ডলি। আচ্ছা, তো তো লাস্ট যে জিনিসটা দেখাবো ওইটা দেখাই আমরা এখন একটা প্রবলেমে চলে যাচ্ছি। এটা হচ্ছে এটা যে স্ক্যানএফ। স্যার, জি স্যার। প্রিন্টের ভিতরে যা যা লিখবে, প্রিন্টের কাজ তো খালি শো করা, তো শো করবে আর কি। মেন হ্যাঁ। কাজটা হচ্ছে যে লজিকের কাজটা প্রিন্টের পরে স্ক্যানএফ করবে, তাই না? না না, স্ক্যানে কোনো লজিকের কাজ করবে না। লজিকের যা কাজ আমরা এখানে করছি, ঠিক আছে। যোগ ও করা, সরি বিয়োগ করা স্যার, বা ভাগ। স্ক্যানএফ এর ভিতরেরটা। স্ক্যানএফ কি করতেছি সেটা আমি দেখাচ্ছি। স্ক্যানএফ কি সেটা আসতেছে। আমাদের ইউআরআই তে একটা প্রবলেম সলভ করতে বললাম তোমাদেরকে, সেটা হচ্ছে এই এক্সট্রিমলি বেসিক এই প্রবলেমটা। এই প্রবলেমটাতে বলা হচ্ছে তোমাকে দুইটা ইনপুট দেওয়া হবে, দুইটা ইনপুট দেওয়া হবে, দুইটা ইনপুট দেওয়া হবে। যেমন 10 অথবা 9 দিল, তখন তোমার আউটপুট দেখাতে হবে এভাবে, এক্স স্পেস ইকুয়াল স্পেস 19 এভাবে দেখাইতে হবে। -10 4 দিলে ওদের যোগফলটা দেখাইতে হবে। 15 - 7 দিলে 15 আর -7 এর যোগফল দেখাতে হবে। অর্থাৎ যে দুইটা সংখ্যা ইনপুট দিচ্ছে তাদের যোগফলটা আউটপুট হিসেবে দেখাতে হবে। প্রবলেম হচ্ছে এটা, এটা তোমরা এখন সলভ করবে। তো এটার জন্য তাহলে ফার্স্ট অফ অল আমার বুঝতে হবে ইনপুট জিনিসটা কি। আমি কিবোর্ড থেকে ইনপুট দিতে যাচ্ছি এখন। এখন ও দেখো বিভিন্ন রকম ইনপুট দিয়ে তোমার প্রোগ্রামটাকে টেস্ট করে দেখবে। 10 9 দিয়ে দেখবে ঠিক আছে কিনা, -10 4 দিয়ে দেখবে ঠিক আছে কিনা, -6 আসে কিনা, 10 -7 দিয়ে দেখতে পারে যে এটা ঠিকঠাক মতো আউটপুট আসে কিনা। তোমার প্রোগ্রামটাকে ও টেস্ট করে দেখবে তুমি যখন এটা সাবমিট করবে। তো তাহলে এই জায়গাটাতে আমরা কি করব, আমাদের ইনপুট নেওয়া লাগবে। কারণ এখন এ আর বি এর মান ফিক্সড 5 আর 6 এরকম না,
এটাকে তাইলে আমরা এখন আর মুছে দেবো, এটা আমাদের আর দরকার নেই। তো আমরা মুছে দেওয়ার জন্য চাইলে এরকম ইয়াও করতে পারি, কমেন্ট ইউজ করতে পারি, বা এমনি মুছে দিলাম। ফার্স্টে আমি তাহলে 3টা ভেরিয়েবল নিলাম, এ বি সি, 3টা ভেরিয়েবল নিলাম। ভেরিয়েবল গুলো ফার্স্টে নিতেই হবে, তারপর এদের মধ্যে আমি ইনপুট নেবো। তো ইনপুট নেওয়ার জন্য আমি কি করতেছি, এই স্ক্যানএফ জিনিসটা লিখতেছি। এটা দেখো প্রিন্টএফ এর মতোই, এটা বলতে গেলে আরেকটু সহজ। সেটা হচ্ছে কি যে %d পাশাপাশি দুটো %d লিখলাম। %d কেন? ইন্টিজারের জন্য, এটা মাথায় গেঁথে ফেলো। %d হচ্ছে ইন্টিজারের জন্য, দুটো %d দিলাম। তারপরে কমা দিয়ে দেখো এর মধ্যে আমি প্রথম ইনপুটটা নেব, বি এর মধ্যে দ্বিতীয় ইনপুটটা নেব। এজন্য আমি এন্ড এ দিলাম, তারপরে এন্ড বি দিলাম, এন্ড এ দিলাম, তারপরে এন্ড বি দিলাম। এর মধ্যে তাহলে প্রথম ইনপুটটা যাবে, আর বি এর মধ্যে দ্বিতীয় ইনপুটটা যাবে। আমি যদি এখানে এন্ড এ এন্ড বি না দিয়ে প্রথমে বি দিতাম তারপরে এ দিতাম, তাহলে প্রথম ইনপুট বি এর মধ্যে যেত, দ্বিতীয় ইনপুট কি এর মধ্যে আসতো। তাহলে এখানেও সিরিয়াল মেনটেন করাটা জরুরি। আর স্ক্যানএফ এর মধ্যে মাথায় রাখবা এন্ড আছে, প্রিন্টএফ এর মধ্যে এন্ড নাই। স্ক্যানএফ এর মধ্যে এন্ড দেয়া লাগে, প্রিন্টএফ এর মধ্যে এন্ড দেয়া লাগে না। ঠিক আছে, স্ক্যানএফ এ এন্ড দেয়া লাগে, প্রিন্টএফ এ এন্ড দেয়া লাগে না। আচ্ছা, এই এন্ড যদি না দাও তাহলে কি হতে পারে একটু পরে দেখবো। আচ্ছা, তো তাহলে %d এন্ড এ এন্ড বি এভাবে দিলাম। এবার আমরা দেখি এটা একটু রান করে দেখি যে কি হয়। রান করলে এখন একটা মজার জিনিস দেখবা, এতক্ষণ প্রিন্ট যা করছিলাম সাথে সাথে প্রিন্ট হয়ে যাচ্ছিল, কিন্তু এখন আর প্রিন্ট হবে না। এখন সে চুপচাপ বসে আছে, আমার জন্য অপেক্ষা করতেছে যে আমি কখন এর জন্য একটা ভ্যালু ইনপুট দেব। আমি কিবোর্ডে ফার্স্টে ধরো এর মান কিছু একটা দিই, 100 দিলাম, 100 টাইপ করলাম, তারপর এন্টার দিলাম। আমি এন্টার না দিয়ে স্পেসও দিতে পারি, চাইলে স্পেস দিতে পারি, এন্টার দিলেও হবে, স্পেস দিলেও হবে, এন্টার দিলাম। বি এর মান ধরো 44 দিলাম, এন্টার দিলাম, সাথে সাথে আউটপুট চলে আসছে। আউটপুট চলে আসছে কিভাবে দেখো, তাহলে এ এর মধ্যে সে 100 নিল, বি এর মধ্যে সে 44 নিল। তারপর পরের লাইনে আসলো, পরের লাইনে এসে সি এর মধ্যে এ আর বি এর যোগফল সে বের করলো। যতক্ষণ পর্যন্ত স্ক্যানএফ এর কাজ শেষ হয় নাই, আমি ইনপুটটা দেওয়া শেষ করি নাই, ততক্ষণ সে আমার ইনপুটের জন্য বসেছিল। যখন ইনপুট দেওয়া শেষ, তখন সে 9 নম্বর লাইনে আসলো, এসে এ আর বি যোগ করে 144 করলো। তারপর সে ওই প্রিন্টএফ এর মধ্যে এসে যে এই ভুল ফরম্যাটে সঠিক অ্যান্সারটা লিখে দিল, যে এ আর বি এর যোগফল 144, সেই জিনিসটা সে লিখে দিল। যদি বা এখানে আমি গুণ লিখে রাখছিলাম, কিন্তু আবার বলতেছি প্রিন্টএফ এর তো কোনো মগজ নেই। ঠিক আছে, আচ্ছা, তো তাহলে আশা করি বুঝতে পারছি স্ক্যানএফ এর কাজটা কি। স্ক্যানএফ এর কাজ হচ্ছে ইনপুট নেওয়া, কোথা থেকে? কিবোর্ড থেকে। আমরা আগে কোডের মধ্যে লিখে দিচ্ছিলাম, ওই কাজটা আসলে সাধারণত আমরা করি না। আমরা ইনপুটের জন্য এরকম স্ক্যানএফটা লিখি। ঠিক আছে, ফলে আমি যতবার প্রোগ্রামটা রান করব ততবারও আমার কাছ থেকে চাইবে যে আমাকে কিছু ভিন্ন ভিন্ন ইনপুট দাও, কিছু ভিন্ন ভিন্ন ইনপুট দাও। যে যেমন আমি 44 দিলাম, বা ধরো ফার্স্টে 4 দিলাম, তারপরে ধরো 4 দিলাম, তাহলে 4 আর 4 এর যোগফল 8 দেখাইল। আমি যতবার ইনপুট মানে বিভিন্ন রকম ইনপুট দেব, ততবার এ আর বি এর মধ্যে ভিন্ন ভিন্ন ইনপুট যাবে। কারো কোনো কনফিউশন আছে স্ক্যানএফ নিয়ে? স্যার আমরা কি ইন্ট দেওয়ার সময় ইনপুট নাম্বার দিতে পারবো না? মানে আচ্ছা হ্যাঁ, ও বলতে চাচ্ছে আমি ইন্ট a = 5 এটা পারবো কিনা। এটা পারবো, ঠিক আছে, এটা পারবো, কিন্তু এটা দিয়ে লাভ মানে আপাতত দেখো এই জায়গাটা অনেকে ভুল করে, এই যে জিনিসটাতে এটা দিয়ে লাভ নাই। লাভ নাই কেন? কারণ আমি আলটিমেটলি তো আবার এর মধ্যে নতুন একটা ইনপুট নিয়ে ফেলতেছি। তাহলে আগে যদি আমি এখানে a = 5 লিখতাম, তাহলে এখানে পরে আবার যেহেতু নতুন একটা ভ্যালু আসতেছে, আগেরটা তাহলে ওভাররাইট হয়ে যাবে না? অর্থাৎ এখন রান করলে দেখো, যদি আমি এর মান 10 দেই, তাহলে দেখবা এর মান 10ই থাকবে, 5 যেটা দিয়েছিলাম ওটা আর থাকবে না, 10 দিলাম, আর বি এর মান ধরে 4 দিলাম, তাহলে 10 আর 4 14 করবে। আচ্ছা, আর আমরা মানগুলো ফিক্স করে কেন দিচ্ছি না? এটা একটা প্রশ্ন হতে পারে যে স্যার আমি স্ক্যানআপ দেওয়ার দরকার, কিভাবে তো ফিক্স করে দিতে পারি। ফিক্স করে দিলে সমস্যা হচ্ছে এই যে তোমার প্রোগ্রামটা বারবার রান করে করে ও আসলে টেস্ট করে দেখবে, এই ইউআরএ তে টেস্ট করে দেখবে, তোমার প্রোগ্রামে বিভিন্ন রকম ইনপুট দিয়ে দিয়ে টেস্ট করে দেখবে। তুমি যদি 10 আর 9 ফিক্সড করে দাও, তাহলে জাস্ট একটার আউটপুট তুমি দেখাতে পারবা, বাকিগুলোর আউটপুটটা দেখাতে পারবা না। এগুলোর জন্য তোমার কি করতে হবে, এই ইনপুটের পার্টটা রাখতে হবে, যাতে তোমার এই কোডটা যে রান করবে সে বিভিন্ন রকম ইনপুট দিয়ে দিয়ে মানে তোমার ইনপুট দিয়ে দিয়ে টেস্ট করে দেখতে পারে তোমার এটা ঠিক আছে কিনা। আচ্ছা, প্রিন্টএফ ছাড়া শুধু স্ক্যানএফ দিয়ে করলে অ্যান্সার আসবে কিনা? না, স্ক্যানএফ এর কাজ তো ইনপুট নেওয়া, কিবোর্ড থেকে কিছু একটা দিচ্ছ, ইনপুটটা নিচ্ছে। আর প্রিন্টএফ এর কাজ হচ্ছে আউটপুট দেওয়া, কিছু একটা শো করতেছে। প্রিন্টএফ ছাড়া তো তুমি কিছু শো করাইতে পারবা, আর স্ক্যানএফ ছাড়া ইনপুট নিতে পারবা না। ঠিক আছে স্যার, আলটিমেটলি এটা ক্যালকুলেটরের মতো কাজ করছে? হ্যাঁ, ক্যালকুলেটরের মতো কাজ করছে। ঠিক আছে, আমার ক্লাসে এখন আমি একটা ব্রেকে চলে আসতেছি। তো এখন তোমাদের যে কাজটা হবে, আমি যে কাজটা করলাম ওইটার আদলে এই URI 1001 এই প্রবলেমটা সলভ করা।
URI 1001 এই প্রবলেমটা সলভ করা। তোমরা এটার জন্য 15 মিনিট সময় পাবা, 15 মিনিট সময় পাবা, মানে 15 মিনিট পরে আমি একজন একজন করে ডাকবো, কাজে আরো বেশিও সময় পাবা, মানে তোমরা ট্রাই করবো আর কি এটা। আর কেউ চাইলে একটু ব্রেক স্যার, করো 10 মিনিটের, তারপরে এক্সকিউজ এসে মি কাজটা স্যার। করতে পারো। ঠিক আছে, স্যার, এক্সট্রিমলি বেসিক এই প্রবলেমটা তোমরা সলভ করার চেষ্টা করো এখন। বুঝি নাই, কিছু বলছো? জি স্যার। একে বললে ইউআরআই, বুঝবে আর কি। আচ্ছা তাও বলে ফেলো। স্যার হ্যাঁ স্যার ইউআরআই এর মধ্যে যে আপনি এখন 1001 করতে দিছেন, এটার মধ্যে যখন ইনপুট মানগুলো আচ্ছা, নিতে চাই তখন। পরে আসতেছি ওটাতে। তোমার যদি স্পেসিফিক প্রবলেম থাকে ওটা একটু চ্যাটে বললে ভালো হয়, ঠিক আছে? জি কারণ স্যার। অন্যদেরকে এখন শোনায় ফেলতে চাচ্ছি না আর কি, সবাই একটু ট্রাই করুক, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস একটু বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে স্ক্যানএফ এর এই কাহিনীটা। আমরা যদি জাস্ট একটা ভ্যালু ইনপুট নিতে চাই, ধরো শুধু সি তে একটা ইনপুট নিতে চাচ্ছি, অন্য কোথাও নেব না, তাহলে আমি একটা পার্সেন্ট দিয়ে এভাবে এম% সি দিয়ে ইনপুট নিতে পারি। আমি চাইলে কিন্তু দুইটা আলাদা আলাদা দিও, ফার্স্টে সি এর মধ্যে ইনপুট নেব, তারপরে ধরো এ এর মধ্যে ইনপুট নেব, এটা করতে পারি। ওই যে কিছুক্ষণ আগে করছিলাম প্রিন্টএফ আলাদা আলাদা দেয়া, এটাও ওভাবে কাজ করে, ঠিক আছে? তো একটা স্ক্যানএফ উপরে এখানে নিলাম, উপরে আরেকটা স্ক্যানএফ নেব, এটাও চাইলে আমি করতে পারি, ঠিক আছে? আমি চাইলে সব কিছু শেষ হয়ে গেছে তারপরে কি স্যার এখানে বিসি এর ভ্যালু গুলা কই? প্রশ্ন থাকলে চ্যাটে করলে বেটার আর কি। আচ্ছা, বিসি এর ভ্যালু হচ্ছে যে এই যে আমি এখানে ইনপুট নিচ্ছি, কিবোর্ড থেকে ইনপুট নিচ্ছি, ওখান থেকে আসতেছে, এই বি এর ভ্যালুটাই আমি আসলে নিলাম আর কি। আর সি এর ভ্যালুটা তো এখানে আমি যোগ করতেছি কিবোর্ড থেকে। এই যে আমি এখানে ইনপুটটা দিলাম, খেয়াল করো 10 আর 4, এটা ধরো দিলাম, তাহলে এর মধ্যে, সরি এখানে কি ভুল হয়েছে, এখানে পার্সেন্ট দিয়ে দুইটা দিতে হবে। আচ্ছা, ফার্স্টে 10 দিলাম এর মধ্যে, তারপরে দেখো আমার প্রোগ্রামটা আনএক্সপেক্টেড একটা ইয়া দেখা দিচ্ছে, ঠিক আছে? ঘুম করে শেষ হয়ে গেছে। এখানে আসলে পার্সেন্ট দিয়ে আরেকটা দেওয়া দরকার ছিল, ঠিক আছে? পার্সেন্ট দিয়ে দুইটা দেই। তাহলে এখন যদি আমি 10 দেই আর 20 দেই, তাহলে এর মধ্যে 10 যাবে, বি এর মধ্যে 20 যাবে। 10 দিলাম তারপর 20 দিলাম। তাহলে তুমি স্পেস সেপারেটেড ওয়েতেও রাখতে পারো, অথবা তুমি ইয়া করেও করতে পারো, সেটা হচ্ছে এন্টার দিয়ে দিয়েও করতে পারো। তাহলে এর মধ্যে 10 গেল, বি এর মধ্যে 10 গেল। আমি ভ্যালুগুলো এখন কিবোর্ড থেকে ইনপুট দিয়ে নিচ্ছি। আগে যেমন ফিক্স লিখে দিয়েছিলাম, ওই কাজটা আমরা সাধারণত করি না, আমরা এখানে কিবোর্ড থেকে ইনপুট গুলো নিই, ঠিক আছে? বোঝা গেছে ব্যাপারটা? কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারো। আর নাইলে আমরা কিন্তু এখন একটা ব্রেকে চলে যাচ্ছি, তোমরা 12টা 15-তে আসবা। আর এর মধ্যে যদি কেউ ঘুরে ফিরে আসতে পারো, তারপরে একটু ট্রাই করো। মানে মোটামুটি তোমাদের এই 1001 এটা শেষ করার সময় হচ্ছে 12টা 20 পর্যন্ত, ঠিক আছে? আমি 12টা 20 থেকে তোমাদের কাজগুলো একটু দেখা শুরু করব। তোমাদের ভুল হলে আমাকে সাথে সাথে কোডটা ইয়াতে দেবা, চ্যাটে দেবা। আমি তোমাদের সাথে আসি, আমি তোমাদেরকে ওখানে কি ভুল হচ্ছে ওগুলো দেখা দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তোমরা চ্যাটে তোমাদের কোডটা দেবা, আমাকে পার্সোনালি মেসেজ দিবা, ঠিক আছে? আচ্ছা স্যার, আপনি তো রান করার পর ভ্যালু অ্যাড করতেছেন না, রান করার পর ভ্যালু অ্যাড করতেছে জিনিসটা এরকম না। ফার্স্টে রান করলাম, তারপরে ইনপুটটা নেওয়া হইলো, এই লাইনের ইনপুটটা নেওয়া শেষ, তারপর পরের লাইনে গিয়ে তোমার কি ভ্যালু ইয়াটা করতেছে, যোগটা করতেছে, ঠিক আছে? হ্যাঁ, কাইন্ড অফ বলতে পারো রান করার পরে গিয়ে যোগটা হচ্ছে, এটা বলতে পারো, ঠিক আছে? আচ্ছা, ইউআরএ তে ইনপুট কেমনে নেবা? এই যে এভাবে ইনপুট নেবা, দুইটা ভ্যালুর ইনপুট এভাবে নেবা স্ক্যানএফ দিয়ে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ একজনের অ্যাকসেপ্টেড হয়ে গেছে বললো, ঠিক আছে? যাদের অ্যাকসেপ্টেড তারা একটু শুনো, একই সাথে অ্যাকসেপ্টেড লিখে কোডটাও দিয়ে দেবো, ঠিক আছে? যাদের অ্যাকসেপ্টেড হয়েছে তারা একই সাথে অ্যাকসেপ্টেড লিখে কোডটা দিয়ে দেবো। আচ্ছা, হ্যাঁ, দেখো এই প্রবলেমটার সলিউশনের দিকে আসি, এবং সলিউশনের সাথে সাথে তোমাদের কমন যে প্রবলেমগুলো অনেকেরই হচ্ছে ওগুলো নিয়েও কিছু কথা বলবো। তো দেখো এখানে ফার্স্ট অফ অল একটা প্রবলেম যখন তুমি খুলবা, দেখবা স্যাম্পল আউটপুট কি আর স্যাম্পল ইনপুট কি আছে আর স্যাম্পল আউটপুট কি আছে। এখানে স্যাম্পল ইনপুট মানে হচ্ছে তোমাকে এই ধরনের বেশ কিছু ইনপুট দেওয়া হবে, আর প্রত্যেকবার তুমি তোমার কোড ব্লকসে বলো বা যেখানেই রান করতেছো কোডটা, এই ইনপুটটা দিলে, মানে যেমন ধরো 10-9 দিলা, এক্স্যাক্টলি এরকম একটা জিনিস প্রিন্ট করতে হবে, এক্স্যাক্টলি এই ধরনের একটা জিনিস প্রিন্ট করতে হবে। এর কিছু কমও করতে পারবে না, বেশিও করতে পারবে না। -10 আর 4, এটা যদি তুমি ইনপুট দাও, এক্স্যাক্টলি x = -6 এরকম আউটপুট আসতে হবে। 15 আর -7 যদি ইনপুট দাও, এক্স্যাক্টলি x = 8 এরকম একটা আউটপুট আসতে হবে। তাহলে আমরা আমাদের কোডে চলে আসি। তো ফার্স্ট অফ অল আমাদের হ্যাশ ইনক্লুড stdio.h, এটাতে আলহামদুলিল্লাহ কেউ ভুল করো নাই। ইন্ট মেইন এগুলো মোটামুটি সবার ঠিক আছে। এবার ভেতরে আমরা কি করব, ওখানে আসি। তো অনেকেই দেখলাম যে এ আর বি এরকম কয়েকটা ভেরিয়েবল নিয়ে ফার্স্টে এ এর মান 10 দিলা, বি এর মান 9 দিলা, তারপরে সি = a + b লিখলা,
এভাবে করে হয়তো কোড করার চেষ্টা করতেছো। স্ক্যানএফটা হয়তো রাখছো অথবা রাখো নাই, বিভিন্ন রকম হতে পারে। এখন ব্যাপার হচ্ছে তুমি যদি এখানে ফিক্সড করে দাও 10 আর 9, তাহলে এই 10 আর 9 এর যোগফল যে কত, 10 আর 9 এর যোগফল তোমার 19, সেটাই আউটপুট হিসেবে দেখাবে সবসময়। কিন্তু পরবর্তীতে যদি কেউ একজন -10 আর 4 ইনপুট দিতে চায়, ওই ইনপুটটা তো নেয়ার তুমি জায়গা রাখলা না। তো এই ক্ষেত্রে আমাদের আসলে এভাবে এ বি এর মান ফিক্স করে দেওয়ার সুযোগ নাই, আমরা এখানে স্ক্যানএফ দিয়ে নেব। আচ্ছা, স্ক্যানএফ দিয়ে নেওয়া মানে কি, স্ক্যানএফে এখানে এ আর বি এর মধ্যে ইনপুট নেওয়া হচ্ছে, তাহলে এ এর মধ্যে প্রথম ইনপুট নেবে, বি এর মধ্যে দ্বিতীয় ইনপুটটা নেবে। তো এ আর বি এর মধ্যে যদি আমি ইনপুট নেই, তাহলে এ আর বি এর মান আগে ফিক্স করে দেওয়ার কোনো দরকার আছে? দরকার নাই, কারণ এ এর মান ধরো 10 দিলাম, এরপরে নতুন ইনপুট যেটা আসবে সেটাই তো এ এর মধ্যে বসে যাবে, কাজেই এই লাইনগুলো আর থাকার দরকার নেই। এই ভুলটাও কয়েকজন করছে দেখলাম, সি ইকুয়াল টু এ প্লাস বি দিছো, তারপরে স্ক্যানএফ নিচ্ছ। এখন এ আর বি এর মান যদি আমি কোনো ইনপুট নাই নেই, বা ইনপুট নিলাম, ধরো এই জায়গায় এসে 7 নাম্বার লাইন ইনপুট নিলাম, তারপরে গিয়ে না আমি তাদের যোগফলটা বের করতে পারবো। এ আর বি এর মান কি আমি জানি না, তাহলে আমি যোগ কি করতে পারবো? পারবো না। তাহলে এই লাইনটা তো আগে দেওয়া উচিত না, এই লাইনটা দেওয়া উচিত তারপরে। ইনপুট নিলাম, তারপর এভাবে যোগফলটা বের করলাম। এখানে দেখো সেমিকোলন অনেকের ভুল হচ্ছে, অনেকে স্ক্যানএফে কোটেশন চিহ্নটা কোন জায়গায় খেয়াল না করে দেখাচ্ছে এখানে শুরু করতেছো, এখানে শেষ করে দিচ্ছ, এই জায়গায় ভুল হচ্ছে। সাথে সাথে একটা জিনিস বলে রাখি, স্ক্যানএফ এর মধ্যে যদি এম্পারসেন্ট ভুলে না দাও, তোমার প্রোগ্রাম ক্র্যাশ করবে। তোমার প্রোগ্রাম কি করবে? ক্র্যাশ করবে। প্রোগ্রাম ক্র্যাশ করা মানে দেখো, আমি এটা যদি রান করি তাহলে এই ধরনের একটা ইমপ্যাক্ট করতে পারে। আমার এখানে বলবে সেগমেন্টেশন ফল্ট, এ ধরনের একটা কথা। যেমন ধরো 10 ইনপুট দিলাম, এই দেখো সেগমেন্টেশন ফল্ট এরকম বলে আমার প্রোগ্রামটা শেষ হয়ে গেছে, এটা মানে প্রোগ্রাম ক্র্যাশ করছে। তোমাদের প্রোগ্রাম দেখবা যে থেমে গেছে ওই জায়গায়, তারপরে ক্লোজ দা প্রোগ্রাম এই ধরনের একটা মেসেজ আসতেছে, ঠিক আছে? তোমাদের প্রোগ্রাম দেখবো ওই জায়গায় থেমে যাচ্ছে, এটাকে বলা হয় রান টাইম এরর। এটাকে কি বলা হয়? রান টাইম এরর। রান টাইম এরর, রান টাইম এরর নিয়ে পরে আরো কথা বলবো। কিন্তু রান টাইম এরর, এটার মানে হচ্ছে কি, তুমি রান টাইম এরর দেখলেই বুঝবা যে তুমি স্ক্যানএফে এম্পারসেন্ট দাও নাই। স্ক্যানএফে কি দাও নাই? এম্পারসেন্ট দাও নাই। আরো অনেক কারণে হতে পারে, কিন্তু এটা একটা তোমাদের বর্তমানে প্রধান কারণ হবে এটাই, যে স্ক্যানএফে এম্পারসেন্ট না দিলে রান টাইম এরর হয়। স্ক্যানএফে এম্পারসেন্ট না দিলে রান টাইম এরর হয়, ঠিক আছে? স্ক্যানএফে এম্পারসেন্ট যদি না দাও তাহলে রান টাইম এরর হতে পারে, এটা রান টাইম এররের একটা সোর্স। আচ্ছা, এটা গেল। তো এই জায়গাতে অনেকের ভুল হতে পারে। তারপর গেল, এরপর প্রিন্টএফ। অনেকে দেখা যাচ্ছে আমার এটা দেখে প্রিন্টএফটা এভাবেই রেখে দিছে। খেয়াল করো, এখানে এক্স্যাক্টলি যেভাবে দিতে বলছে ওভাবেই প্রিন্ট করতে হবে। আমি যদি এটা এখন রান করি, আমি যদি এই প্রোগ্রামটা রান করি, 10 আর 9 ইনপুট দিলে দেখো আউটপুট কি আসে। প্রোগ্রামটা রান করলাম, 10 দিলাম, 9 দিলাম, আউটপুট আসে দেখো এটা, যে 10 + 9 = 19। কিন্তু ওরা বলতেছে আমি এই ফরম্যাটে চাই না, আমি চাই x = 19, এই ফরম্যাট আউটপুট। তো কাজেই তোমার এখানে এই প্লাস %d প্লাস %d এগুলো লেখার কোনো অবকাশ নাই, এভাবে লিখতে হবে। আর এখানে শুধু সি এর ভ্যালুটা প্রিন্ট করব। অনেকের একটা মানে ভুল ধারণা আছে যে এখানে যেহেতু x নিছি আর a b গুলো ক্যাপিটাল এখানে দিতে বলছে, যে ওরা বলছে যে a আর b নামে দুটো ভেরিয়েবল নাও, x নামে একটা ভেরিয়েবল নাও। কাজে অনেকের মনে হতে পারে যে এই নামে ভেরিয়েবল নিতেই হবে, না হলে হয়তো সে আটকায় দেবে। না, এটা ও আটকাবে না। ও শুধু চেক করবে তোমাকে 10 আর 9 ইনপুট দিলে তুমি এই জিনিসটা প্রিন্ট করতে পারতেছো কিনা। আবার বলতেছি, 10 আর 9 ইনপুট যদি দেওয়া হয়, তাহলে x = 19 ওটা তুমি প্রিন্ট করতে পারতেছো কিনা সেটাই সে চেক করবে। সে ইনপুট দেবে আর আউটপুটটা চেক করবে। সে এর বাইরে তুমি এখানে কি ভেরিয়েবল নিছো নাকি ভেরিয়েবল নাও নাই ওগুলো চেক করবে না। অনেকে এভাবেও কোড করছো, এটাও পারফেক্টলি ওকে। সেটা হচ্ছে সি নামে একটা ভেরিয়েবল আর দরকারই নেই, আমি সরাসরি এখানে এ আর বি যোগ করে ফেলতে পারি। এভাবেও কিন্তু আমি কোডটা দিলে সাব অ্যাকসেপ্টেড হবে, ঠিক আছে? আচ্ছা, এবার x = 19 এই জিনিসটা একটা ভালো অভ্যাস বলে দেই। সেটা হচ্ছে তুমি ফার্স্টে এই স্যাম্পল আউটপুট যেটা আছে এটাকে কপি করবা। এটা আমি সিলেক্ট করলাম পুরোটা, এরপর কন্ট্রোল-C দিয়ে কপি করলাম, বা এখান থেকে তুমি কপি করতে পারো, ঠিক আছে? কপি করলাম, কপি করে এই জায়গাটাতে এসে তুমি বসায় দেবা, পেস্ট করবা। পেস্ট করে সাথে সাথে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দেবা। তারপর এই জায়গায় 19 এর জায়গায় a + b দেখানোর কথা না, ওই জায়গায় তুমি %d দেবা। তাহলে তোমার প্রেজেন্টেশন এরর গুলো আর হবে না। আরেকবার বলি, যেটা আউটপুট দিতে বলছো এটা কপি করবা, এখান থেকে প্রিন্টএফ এর মধ্যে এসে বসায় দেবা, শেষে একটা ব্যাকস্ল্যাশ দেবা, তারপরে যে ভ্যালুটা দিতে বলছে ওই জায়গায় একটা %d দিয়ে যে ভ্যালুটা দেওয়ার কথা সেটা দিয়ে দেবা। তাহলে প্রেজেন্টেশন এরর গুলো আর হবে না।
প্রেজেন্টেশন এরর কেন হয়? অনেকেই প্রেজেন্টেশন এরর ফেস করতেছো। প্রেজেন্টেশন এররের তিনটা সোর্স। একটা হচ্ছে তোমার কেস যদি মিসম্যাচ হয়, মানে তোমাকে এখানে আপার কেসে দিতে বলছে, তুমি লোয়ার কেসে করছো। যেমন এখানে এক্সট্রা আপার কেসে প্রিন্ট করতে বললো, তুমি লোয়ার কেস দিলা, প্রেজেন্টেশন এরর দেবে। অথবা হইতে পারে তোমার কি স্পেসে কোনো সমস্যা। স্পেসে সমস্যা বলতে তুমি ধরো এক্স এর আগে একটা স্পেস দিলা, ইকুয়ালের পরের স্পেসটা কেটে দিলা, ঠিক আছে? ধরো এরকম কোন একটা স্পেসে কম বেশি করছো, তাহলে প্রেজেন্টেশন এরর খেতে পারে। আর থার্ড হচ্ছে যে এন্ড লাইন ক্যারেক্টার না থাকা, মানে নিউ লাইন যেটা লাস্টে ব্যাকস্ল্যাশ দিচ্ছে ওটা না থাকা, এটা না থাকলেও প্রেজেন্টেশন এরর খাবে। তো এই তিনটা কেসে ইউআরআই তে প্রেজেন্টেশন এরর এই তিনটা কারণে হয়। অন্যান্য জায়গায় আবার অন্যান্য রকম হতে পারে, কিন্তু ইউআরআই তে এই তিনটা কারণে প্রেজেন্টেশন এরর হয়। মিসম্যাচ, তারপর হচ্ছে স্পেসে কম বেশি, তারপর হচ্ছে যে কি লাস্টে ব্যাকস্ল্যাশ না থাকা। তো তাহলে মোটামুটি সবাইকে বুঝতে পারছে এই প্রবলেমটা? তোমাদের যাদের এখন প্রবলেম আছে তারা এগুলো সলভ করে নেওয়ার চেষ্টা করো এটা থেকে। আশা করি আর সমস্যা থাকার কথা না। স্যার আমার ইন্ট মেইন এর মধ্যে প্রবলেম দেখাচ্ছে। ইন্ট আচ্ছা, তো এখন দেখো এই জায়গাটাতে আসি। তো এখন একজন কোয়েশ্চেন করছে যে স্যার এটা তো আপনি ইন্টিজার নিয়ে কাজ করছেন, যদি মানে পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করছেন, যদি দশমিক নিয়ে কাজ করতে হয় তাহলে কি করব? ঠিক আছে, ওই জায়গাটাতে আমি দ্রুত একটু চলে আসি, ওটা ইয়াটা করি। কেউ একজন হাত তুলছো, হাত না তুলে তোমার কি কোয়েশ্চেন সেটা একটু চ্যাটে বলে দাও, তাইলেই হবে। ঠিক আছে, আচ্ছা তো এখন যদি আমি দশমিক সংখ্যা নিয়ে কাজ করতে চাই তাহলে কি করব? যেমন ধরো আমি চাইলে এখানে কিন্তু এই কাজটা করতে পারবো না। a = 3.5 এই জিনিসটা পারবো না দিতে। b = 7.5 এটা দিতে পারবো না। দিলে কিছু জিনিস হবে, ওগুলো নিয়ে পরে ডিসকাস করব, কিন্তু এটা কাজ করবে না। আমি যদি এরপরে a + b দেই তাহলে দেখবা যে সে তোমাকে আউটপুট 11 দেওয়ার কথা সেটা দিচ্ছে না, অন্য কিছু দেবে, 10 দেবে। তো তাহলে দশমিক সংখ্যা নিয়ে যদি আমরা কাজ করতে চাই তাহলে কি করব? মানে যেখানে পূর্ণ সংখ্যাও থাকতে পারে, দশমিকও থাকতে পারে, ওসব ক্ষেত্রে কি করব? ওসব ক্ষেত্রে ইন্টিজার টাইপ ভেরিয়েবল না নিয়ে ডাবল টাইপের ভেরিয়েবল নেব। ডাবল এ বি নিলাম। আচ্ছা, ডাবল যদি আবার এ বি নেই তাহলে এই ইন্টিজার এ বি এদেরকে রাখতে পারবো না। মানে একই নামে একাধিক ভেরিয়েবল থাকতে পারে না। এ নামে দুইটা ভেরিয়েবল থাকতে পারবে না, এ নামে একটাই ভেরিয়েবল থাকবে, এক নামে একটাই ভেরিয়েবল থাকবে। তো ধরো ডাবল এ বি, তাহলে এ বি যেহেতু আগে ইন্টিজার নিছি, আমি ধরো ডাবল এক্স ওয়াই এরকম নেই। তো দেখো ইন্টিজার আর ডাবলকে পাশাপাশি কিন্তু আমি ডিক্লেয়ার করতে পারবো না। যেটা ইন্টিজার সেটা ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার করলাম, সেপারেট লাইনে যেটা ডাবল ওগুলোকে ডাবল হিসেবে ডিক্লেয়ার করলাম। তাহলে এক্স আর ওয়াই দুইটা ডাবল ভ্যালু, দুইটা কি ডাবল ভ্যালু। আচ্ছা, এখন এক্স ওয়াই তো পেলাম, এবার এদের মধ্যে আমি ধরো চাইলে এরকম রাখতে পারবো, x = 5 রাখতে পারবো, x = 5.35 রাখতে পারবো, x = 9.001 রাখতে পারবো, মাইনাস নেগেটিভ সংখ্যাও রাখতে পারবো। মানে দশমিক পূর্ণ সংখ্যা সবকিছু নিয়ে কাজ করতে পারবো। এখন তোমরা বলতে পারো স্যার তাহলে আর ইন্টিজারের কি দরকার? ওটা আমরা পরে বুঝবো। যখন ইন্টিজার নিয়ে কাজ করা যাবে তখন কখনো আমরা ডাবলের দিকে যাব না। পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করতে বললে ইন্টিজারের মধ্যে রাখবো, ডাবলের দিকে যাব না। ঠিক আছে, ওগুলো কেন সেগুলো আমরা পরে ডিটেইলস ইনশাআল্লাহ জানবো। আচ্ছা, তাহলে ডাবল, তো ডাবল দুইটা নিলাম। ধরো এখন এই কাজটাই দুইটা ডাবলের যোগফল আমরা বের করার চেষ্টা করি, দুইটা ডাবলের যোগফল বের করার চেষ্টা করি। তো এই পুরো কাজটাই যদি আমরা এখন করতে চাই ডাবল দিয়ে, তাহলে কিভাবে করব? ডাবল ধরো এক্স ওয়াই জেড নিলাম, বা সি নিতে পারি, সমস্যা নেই, এবিসি এখন নিতে পারি। আচ্ছা, এবিসি নিলাম ডাবল দিয়ে। এবার আমি এ আর বি এর ইনপুট নিতে চাচ্ছি। ডাবলের ক্ষেত্রে সবকিছু ইন্টিজারের মতো, সবকিছু ইন্টিজারের মতো, শুধুমাত্র পার্থক্য আসবে একটা ছোট্ট জায়গায়, যে ইন্টিজারের ক্ষেত্রে তুমি যে পার্সেন্ট ডি ইউজ করছিলা, ডাবলের ক্ষেত্রে ইউজ করবে পার্সেন্ট এল এফ, পার্সেন্ট এল এফ, পার্সেন্ট এল এফ। ডাবলের জন্য পার্সেন্ট এল এফ, ইন্টিজারের জন্য পার্সেন্ট ডি। ডাবলের জন্য পার্সেন্ট এল এফ, ইন্টিজারের জন্য পার্সেন্ট ডি। বোঝা গেছে ব্যাপারটা? তো ডাবলের জন্য পার্সেন্ট এল এফ, ইন্টিজারের জন্য পার্সেন্ট ডি। তুমি চাইলে একই লাইনে স্ক্যানএফ একাধিকও নিতে পারো। ধরো আরেকটা এক্স নামে, তোমার এক্স ওয়াই নামে আরো দুইটা ইন্টিজার আছে, তুমি চাইলে এদের মধ্যেও ইনপুট নিতে পারো। ফার্স্টে দুইটা ডাবল নিলাম, তারপর একটা ইন্টিজার নিলাম, ওটাও চাইলে আমি করতে পারবো। তাহলে ডাবলের জন্য আমি পার্সেন্ট এল এফ লিখলাম, এই এ এর জন্য পার্সেন্ট এল এফ, বি এর জন্য পার্সেন্ট এল এফ, আর এক্স এর জন্য পার্সেন্ট ডি। এই জিনিসটা খেয়াল না করার কারণে অনেকের প্রোগ্রাম এরর আসে, খুঁজে পায় না যে কোন জায়গায় প্রবলেম, কোন জায়গায় প্রবলেম। একটু দেখে রাখো। সেটা হচ্ছে ডাবলের ক্ষেত্রে আমরা অবশ্যই পার্সেন্ট এল এফ ইউজ করবো, সেটা স্ক্যানএফে হোক প্রিন্টএফে হোক,
ডাবলের ক্ষেত্রে অবশ্যই পার্সেন্ট এলএফ, আর ইন্টিজারের ক্ষেত্রে কি পার্সেন্ট ডি। কোনো কোয়েশ্চেন আছে থাকলে চ্যাটে বলতে পারো অথবা হ্যান্ড রেজ করতে পারো। ঠিক আছে, যেটা বলতেছি এটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রেজ। হ্যাঁ বলো স্যার, বলো। স্যার আপনি বলছেন যে ডবলের জন্য এলএফ আর হচ্ছে ইন্টিজারের জন্য হচ্ছে শুধু এফ। আমরা না, একই ইন্টিজারের জন্য পার্সেন্ট ডি বলছি, ইন্টিজারের জন্য sorry, পার্সেন্ট ডি। পার্সেন্ট ডি। আচ্ছা স্যার আমরা একই জায়গায় কি দুটো একসাথে দিতে পারবো? এই যে মানে দিলাম না একই- পার্সেন্ট ডি, একটু আগে দেখাইলাম না যে এ বি, তারপর আমি তাহলে এক্স এর মধ্যে ইনপুট নিতে পারবো, তাহলে পার্সেন্ট এলএফ পার্সেন্ট ডি এভাবে চাইলে আমি নিতে পারবো। ফার্স্টে এ এর মধ্যে ইনপুট দিলাম, বি এর মধ্যে নিলাম, তারপর এক্স এর মধ্যে। স্যার, এটা এর জন্য তো এলএফ হচ্ছে যে ডবলটা আসবে। আমি যদি এখানে যখন আমার মানে আমি যখন কোনো নাম্বার ইনপুট করব তখন কি আমরা 3.0 এভাবে লিখতে হ্যাঁ, হবে আমি নাকি আমি তাহলে এটা রান করি, দেখো স্ক্যানএফ নিলাম 3টা, তারপর প্রিন্টএফ করলাম এ আর বি এর যোগফল। তাহলে এটা রান করব কিভাবে? ধরো আমি লিখলাম 3.55, এন্টার দিলাম, 1.05, আবার এন্টার দিলাম। এরপর এক্স এর মানটা দেবো, এক্স এর মান ধরো 4 দিলাম, আবার এন্টার দিলাম। এবার দেখো আউটপুটটা ওলট পালট আসছে। ঠিক আছে, আউটপুটটা কত? 3.55 আর 1.05, এটা কত আসছিল? 4.560 আসার কথা ছিল, ওটা না এসে এরকম আসছে। কেন আসছে কেউ কি বলতে পারো? প্রিন্টএফটা দেখে কেউ একজন বলো দেখি কেন আসছে। স্যার এখানে পার্সেন্ট ডি দিচ্ছেন এক্স এর হ্যাঁ, ক্ষেত্রে। পার্সেন্ট দিয়ে দিছি, পার্সেন্টই দিয়েছে। এটা বুঝতেছো জিনিসটা, এখানে পার্সেন্ট এলএফ দেওয়া উচিত ছিল। ঠিক আছে, তো এখন যদি না দেই, স্যার আমি ওইটা কোয়েশ্চেন করি নাই স্যার। আমি এর ক্ষেত্রে কি মানে পূর্ণ সংখ্যা দিতে পারবো? মানে এর সংখ্যাটা 3.55 এর বদলে না হ্যাঁ only দিতে 3.0 পারবো। আচ্ছা হ্যাঁ, ওটাও দিতে পারবো, দিলেও কাজ করবে। ওটা তো বললাম ডাবল হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা নিয়েও কাজ করতে পারে, ভগ্নাংশ নিয়েও কাজ করতে পারে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। তো তখন বললাম যে তাহলে ইন্টিজার কেন ইউজ করবো, একটা কোয়েশ্চেন আসতেই পারে। ওই কোয়েশ্চেনের অ্যান্সার আমরা অনেক পরে গিয়ে দেবো, 1 মাস পরে ইনশাআল্লাহ দেবো। ঠিক আছে, অলওয়েজ ডাবল ইউজ করতে পারবো কিনা জিজ্ঞেস করছো, না এটা কখনোই ইউজ করবা না। ঠিক আছে, আচ্ছা এখানে পার্সেন্ট এলএফ এগুলো স্মল কেসের, এখানে আবার ক্যাপিটাল লেটার দিও না। আচ্ছা যাই হোক, তাহলে আমি ধরো এখন যদি আবার কিছু একটা দিই, এখন ঠিকঠাক আসতেছে। আচ্ছা দেখো এক্স ইকুয়াল টু 4.6, তারপরে দেখো অনেকগুলো জিরো দিয়ে দিছে। বাই ডিফল্ট ও দশমিকের পরে 6 ঘর প্রিন্ট করে। বাই ডিফল্ট দশমিকের পরে কয় ঘর প্রিন্ট করে বললাম? 6 ঘর প্রিন্ট। এই যে 4.6000, কিছু যদি না থাকে তাহলে জিরো দিয়ে ফিল আপ করে 6 ঘর প্রিন্ট করবে এসে। এখন তুমি চাইতেই পারো যে দশমিকের পর 2 ঘর প্রিন্ট করবে, ওটা চাইতে পারো না? তখন তুমি কি করবা? দশমিকের পর 2 ঘর যদি করতে চাও, তাহলে এখানে পার্সেন্ট এলএফ এর মাঝখানে এই দেখো প্রিন্টএফ, এটা শুধুমাত্র প্রিন্টএফ এর ক্ষেত্রে পার্সেন্ট আর এলএফ এর মাঝখানে একটা 0.2 দিতে পারো। 0.2 দিলে দশমিকের পরে 2 ঘর দেখাবে, 0.0 দিলে দশমিকের পর 0 ঘর দেখাবে, 0.1 দিলে দশমিকের পর 1 ঘর দেখাবে, 100 দিলে দশমিকের পর 100 ঘর দেখাবে নাকি আমি জানি না, 100 দিয়ে দেখিনি তখন, তবে 15 ঘর পর্যন্ত কাজ করতে পারে বেসিক্যালি। যাই হোক, এখন 4.55, 1.05, তারপর হচ্ছে 3 এরকম দিলাম, তাহলে দেখো 5.60 দশমিকের পর 2 ঘর দেখাচ্ছে। আচ্ছা, তাহলে এই এক্স এর আমাদের আর দরকার নেই আপাতত, আমরা ডাবল নিয়ে কাজ করতেছি। তাহলে দেখো ডাবল প্রিন্ট করার ক্ষেত্রে দশমিকের পর 2 ঘর যদি প্রিন্ট করতে চাই, 3 ঘর যদি প্রিন্ট করতে চাই, তাহলে পয়েন্ট দিয়ে কিছু একটা দেবো। আর যদি এটা না দেই, তাহলে দশমিকের পর সে বাই ডিফল্ট 6 ঘর দেখাবে। আচ্ছা, ইনপুট নেওয়ার ক্ষেত্রে কি আমার এরকম পয়েন্ট কিছু দেওয়ার দরকার আছে? না, নাই। স্ক্যানএফ এ এরকম কোনো পয়েন্ট দেওয়ার দরকার নাই। তুমি এখানে শুধু 4.0 দিলেও সে ইনপুট নিতে পারবে, তো 4.00001 দিলেও ইনপুট নিতে পারবে। আবার আমি যদি শুধু 4ও দেই, তাও সে ইনপুট নিতে পারবে। 4 আর 4 যোগ করে দেখো সে 8.00 আউটপুট দেখাচ্ছে। ঠিক আছে, আচ্ছা তো তাহলে এদের কিছু লিমিটেশনস আছে আর এদের কিছু আছে, রেঞ্জ আছে। যেমন ইন্টিজারের রেঞ্জ, ইন্টিজারে তুমি যে কোনো সাইজের সংখ্যা কিন্তু রাখতে পারবা না। -2 × 10⁹ থেকে শুরু করে 2 × 10⁹, এত বড় সংখ্যা তুমি রাখতে পারবা। মানে 200 কোটি, -200 কোটি থেকে 200 কোটি পর্যন্ত, মানে নেগেটিভের দিকে 200 কোটি থেকে পজিটিভের দিকে 200 কোটি পর্যন্ত সংখ্যাগুলোকে তুমি রাখতে পারবা। তো এখন এর চেয়ে বড় সংখ্যা দিয়ে কাজ করতে গেলে কি করতে হবে, ওগুলো আমরা পরে ইনশাআল্লাহ জানবো। এটা ইন্টিজারের ক্ষেত্রে। ঠিক আছে, এটা ইন্টিজারের ক্ষেত্রে। এটা কিন্তু আমি অ্যাপ্রক্সিমেট রেঞ্জ বলছি, এক্সাক্ট রেঞ্জটা আমি বলি নাই, ওটা পরে জানাবো ইনশাআল্লাহ। আচ্ছা, এটা অ্যাপ্রক্সিমেট রেঞ্জ, এক্সাক্ট রেঞ্জটা আরেকটু বড়। আচ্ছা যাই হোক, তো ডাবলের ক্ষেত্রে কিন্তু জিনিসটা হিউজ, সেটা হচ্ছে 10⁻308, অলমোস্ট এরকম 10⁻308, মানে একের পরে 300টা শূন্য। এত বড় সংখ্যাকেও তুমি ডাবলের মধ্যে রাখতে পারবে। কাজেই বুঝতেছো ডাবলের মধ্যে অনেক বড় সংখ্যা নিয়ে কাজ করা যায়, অনেক বড় সংখ্যা নিয়ে কাজ করা যায়। তাহলে তোমাদের আবার মনে প্রশ্ন আসতে পারে যে স্যার এখনো পর্যন্ত আপনি বলতেছেন কেন ইন্টিজারের প্রয়োজনীয়তা আছে? তো
তো আছে ইন্টিজারের প্রয়োজনীয়তা আছে, ওটা আমরা পরে দেখবো, ঠিক আছে, ওগুলো পরে জানবো। তবে আপাতত তোমরা যখনই পূর্ণ সংখ্যা দেখবা ইন্টিজার নেবা, যখনই ভগ্নাংশ দেখবা ডাবল দেখবা। তো আজকের লাস্ট একটা জিনিস সেটা হচ্ছে আমরা ধরো এখানে এই প্রবলেমটা একটু দেখি, তোমাদেরকেই বলি এটা তোমরা এখন কিভাবে লিখবা, এটা তোমাকে আমাকে বলো। এরিয়া অফ এ সার্কেল, এখানে বলতেছে প্রবলেমটাতে যে তোমাকে ইনপুট দেবে একটা, কি দিল ধরো 2.00 অথবা 100.64, একটা ডাবল ভ্যালু ইনপুট দিচ্ছে, আর আউটপুট দিতে হবে একটা এরিয়া, কিসের এরিয়া? এই যে এই 2.00 কে যদি তুমি কোন একটা বৃত্তের ব্যাসার্ধ কল্পনা করো, তাহলে ওই বৃত্তের ক্ষেত্রফলটা কত সেটা তোমার দিতে হবে আউটপুট হিসেবে। এই 2.00টা যদি বৃত্তের ব্যাসার্ধ হয় তাহলে ওই বৃত্তের ক্ষেত্রফলটা কত সেটা তোমার আউটপুট হিসেবে দিতে হবে। আমাকে দেখি বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা সবাই একটু লিখে দাও তো, চ্যাটে একটু সবাই লিখে দাও তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা, চ্যাটে লিখে দাও তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি করে দাও, চ্যাটে একটু তাড়াতাড়ি লিখে দাও। ভুলে গেছে বলছে একজন, সমস্যা নেই, এটা লিখলেও চলবে। তবে এই জিনিসগুলো ভাই ভুললে হবে না, এগুলো একটু রিক্যাপ করে আসতে হবে, ঠিক আছে? মানে তোমরা এরকম বেসিক কিছু জিনিস একটু মাথায় রাখিও। সবাই একটু তাড়াতাড়ি লিখো, আমি এটা তোমাদের লাস্ট টাইম একটা অ্যাটেন্ডেন্স নিচ্ছি। আচ্ছা, অনেকেই দেখলাম চলে গেছে মাঝখানে, ওরকম না বলে চলে যাওয়া যাবে না। একজন বলছে মোবাইলের চার্জ শেষ, বা কয়েকজন বলছে ওদের প্র্যাকটিস। আচ্ছা, তো স্যার আমার মোবাইলের চার্জ এখন শেষ হয়ে যাবে স্যার, 1% হ্যাঁ, আমি পাইছি, তোমার মেসেজটা আমি পাইছি। আচ্ছা, বেসিক্যালি এটা হচ্ছে পাই আর স্কয়ার, তোমার এটা অবশ্য জানার দরকার নেই। তুমি যখনই এরকম একটা কনফিউশন তৈরি হবে, সার্কেল এরিয়া ফর্মুলা সার্চ দিলা, এই গুগল সাহেব তোমাকে বলে দেবে পাই আর স্কয়ার। আচ্ছা, পাই এর মান কত? 3.1416। তো আমরা 3.1416 দিয়ে যদি এই প্রবলেমটা সলভ করতে চেষ্টা করি তাহলে হবে না, কারণ ওরা বলছে 3.14159 এক্স্যাক্টলি। আমি কিভাবে ল্যাপটপের কিবোর্ডে পাই টাইপ করব? পাই নাই, পাই ইউজ। আচ্ছা, আসতেছে ওটাতে, আসতেছে। আচ্ছা, এখন তাহলে ওরা বললো যে আমাকে একটা ইনপুট দেবে, সেটা হচ্ছে রেডিয়াস। তো ধরো আমি একটা ইনপুট আর নিলাম রেডিয়াসের জন্য, আরেকটা এরিয়ার জন্য এ নিলাম, এরিয়াটা ক্যালকুলেট করবো। তাহলে আমার স্ক্যানএফ কি করতে হবে? একটা ভ্যালু সেটা হচ্ছে রেডিয়াসটা ইনপুট নেব, এই যে একটা ভ্যালু ইনপুট নিচ্ছে। তাহলে এবার আমার এরিয়াটা ক্যালকুলেট করতে হবে, তাই না? এরিয়াটা ক্যালকুলেট করতে হবে। তো এরিয়াটা আমার লিখতে হবে পাই আর স্কয়ার, এভাবে লিখতে হবে। পাই এর মান ওরা বলে দিচ্ছে 3.14159। এখন এই ক্যালকুলেশনটা আমি কিভাবে করতে পারি, অর্থাৎ 6 নাম্বার লাইনটা আমি কিভাবে লিখতে পারি, তোমরা আমাকে সবাই চ্যাটে বলবা। এখন না, দাঁড়াও আমি একটু দেখি। এই যে তোমরা এখন চ্যাটে আমাকে ওটা লিখবা, কিভাবে আমি এখন ক্যালকুলেশনটা এখানে লিখবো, পাই আর স্কয়ার কথাটা এখানে কিভাবে লিখবো, তোমরা দেখে আমাকে চ্যাটে একটু রেসপন্স করো। পাই আর স্কয়ার ওই জিনিসটা আমি কিভাবে লিখবো, সবাই একটু চ্যাটে রেসপন্স করো। কনফিউজড বললা একজন, তুমি বারবার কিন্তু কনফিউজডই লিখে যাচ্ছ আমাকে, প্রথম থেকে আমি খেয়াল করতেছি। ওভাবে না, তুমি একটা ট্রাই করো, জাস্ট একটা ট্রাই করো, কনফিউজড লেখার দরকার নেই, জাস্ট ট্রাই করো, তোমার মাথায় যেটা আসে ওইটাই লিখো। আমি এখনই দেখা দিচ্ছি, তোমরা জাস্ট একটু ট্রাই করো। আর এটা তোমাদের আমি লাস্ট মোমেন্টের অ্যাটেন্ডেন্সটাও কাউন্ট করে ফেলতেছি এটার মাধ্যমে। আর কোশ্চেনটা আরেকবার বলবেন, আমার এখানে মধ্যে নেট প্রবলেম। আচ্ছা, এখানে পাই আর স্কয়ার আমার এখন লিখতে হচ্ছে পাই আর স্কয়ার, এই যে এই ফর্মুলাটা লিখতে হচ্ছে পাই আর স্কয়ার, ঠিক আছে? আর এর মান আমার জানা আছে, আর এর মান জানা আছে বলতে এই যে ইনপুট নিলাম। এখন আমি পাই আর স্কয়ার ওই হিসাবটা করবো কেমন, এখানে আমি লিখবো কিভাবে পাই আর স্কয়ার, ওটা তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি। আচ্ছা, সবাই মোটামুটি লিখছো, না লিখলে কিন্তু দেখিও একটু অ্যাটেন্ডেন্স ঝামেলা হতে পারে। তো এখন আমরা তো এখানে পাই লেখার কোনো সুযোগ নেই, তার চেয়ে আমি 3.14159 সরাসরি লিখে দিতে পারি না? এখন আর স্কয়ার কেমনে লিখবো, আর এখানে তো স্কয়ার নাই, তো তাহলে আমি আর ইন্টু আর লিখে দিতে পারি না? তাহলে পাই ইন্টু আর এভাবে লিখে দিতে পারি না? আমার তো যোগ বিয়োগ গুণ ভাগ আছে, যোগ বিয়োগ গুণ ভাগ তো আছে, এটা আমরা চাইলে করতে পারি, পাই ইন্টু আর এভাবে চাইলে আমরা কাজটা করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে আর আরেকটা ভালো অভ্যাস হচ্ছে এভাবে করা, যে ফার্স্টে ধরো একটা ডাবল পাই নিয়ে ফেললাম, ওটার মধ্যে 3.14159 এটা রাখলাম, তারপর এখানে পাই ইউজ করলাম, এভাবেও চাইলে করতে পারো। সাধারণত আমরা এটা ডাবল নেই না, এটা হ্যাশ ডিফাইন দিয়ে করি, ওগুলো পরে দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, তো যেটা বললাম চাইলে আমরা এভাবে করতে পারি। এই যে তোমরা যে ট্রাই করছো, এখন তাহলে তোমাদের মাথায় এই জিনিসটা মানে মনে থাকবে আশা করি। তাহলে আমরা এরপর এই জিনিসটা প্রিন্ট করব। প্রিন্ট করার ক্ষেত্রেও বলছে দশমিকের পর 4 ঘর দেখাতে। তো প্রিন্ট করার উপায়টা কি, এটা আগে কপি করব, কপি করে নিয়ে এই যে প্রিন্টএফ এর মধ্যে বসায় দেবো, এক্স্যাক্টলি যেভাবে আছে ওভাবে বসায় দেবো, তারপর লাস্টে একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দেবো। এরপর
এখানে বলছে এটার জায়গায় দশমিকের পর 4 ঘর একটা সংখ্যা দিতে, তাহলে %.4 LF এই জিনিসটা লিখে দিলাম। তাহলে আমার আর প্রেজেন্টেশন এরর হওয়ার সম্ভাবনা কম। আর ওই জায়গায় আমি কার ভ্যালুটা প্রিন্ট করতেছি, এর ভ্যালুটা। আশা করা যায় এটা কাজ করবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো তাহলে আমরা দশমিক সংখ্যা নিয়েও কাজ করতে শিখলাম। দশমিক সংখ্যায় আসলে সবই সেম, শুধুমাত্র আমার কি %LF দিয়ে ডিল করতে হবে। আর দশমিকের পর কয় ঘর প্রিন্ট করতে যাচ্ছি ওই জিনিসটা একটা কনসার্ন, ওটা আমরা এটা দিয়ে সলভ করতে পারি। 0.4, 0.0 দিলে দশমিকের পর 0 ঘর প্রিন্ট করবে, কাইন্ড অফ এটা একটা ইন্টিজারের মতো হয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস একটু খেয়াল রাখবা যে 0.4 দিলে সে দশমিকের পর ধরো 3.141159, এটাকে দশমিকের পর 4 ঘর যদি রাখি তাহলে কি হয়? 16 হয় না? রাউন্ড অফ করলে 16 হয়ে যায় না? হ্যাঁ, ঠিক আছে। তো তুমি কিন্তু এভাবে 0.4 দিয়ে যদি প্রিন্ট করো তাহলে সে কিন্তু এই কাজটাই করবে, রাউন্ড অফ করে ফেলবে, বুঝছো? এই কাজটা কিন্তু সে করে। আমি এবার তোমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাসে এই জিনিসটা জিজ্ঞেস করতে ভুলে গেছিলাম। আচ্ছা, দেখে আরেকবার জিজ্ঞেস করবো না। আচ্ছা, তো তাহলে রাউন্ড অফ করে ফেলে। রাউন্ড অফ মানে হচ্ছে ওই দশমিকের পর মানে পরে ঘরে গেলে ওই 5 বেশি হলে 1 যোগ করে ফেলে, ওই কাজগুলো করে। আচ্ছা, লাস্ট আরেকটা জিনিস 1 মিনিটে এটা হয়ে যাবে, সেটা হচ্ছে ধরো এখানে যোগ আছে, গুণ আছে, তাহলে এখানে কার কাজটা আগে হবে? তো গুণের কাজ আগে হওয়ার কথা না? স্যার গুণের কাজ। হ্যাঁ, গুণের কাজ আগে হওয়ার কথা, কিন্তু আমি যদি চাই যে আর কে আগে যোগ করব, ধরো এরপরে আরেকটা আছে -4 আছে, তো আমি যদি চাই যে আগে এই 4 -4 এটার কাজ আগে হবে, ওইটার সাথে তারপরে আর কে যোগ করবে, তাহলে আমি কি করব? তখন আমি ক্যালকুলেটরে আগে যেভাবে ইএস ক্যালকুলেটর গুলোতে যেভাবে ব্র্যাকেট ইউজ করতাম, একটার পর একটা অনেকগুলো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, ওভাবে আমি চাইলে ইচ্ছা মতো ব্র্যাকেট বসাতে পারবো। এখানে ব্র্যাকেট দিলাম, এখানে ব্র্যাকেট দিলাম, চাইলে ইচ্ছা মতো। আরো চাইলে তুমি 4-5টা ব্র্যাকেট এখানে বাড়ায়ও দিতে পারো, সমস্যা নেই। আগে পরে এখানে কয়েকটা ব্র্যাকেট এক্সট্রাও দিতে পারো, মানে ব্র্যাকেট ইচ্ছা মতো ইউজ করতে পারবা, সমস্যা নেই। তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে ওই যে কার কাজ আগে হবে কার কাজ পরে হবে ওই জিনিসটা হ্যান্ডেল করতে পারবো। বোঝা গেছে? স্যার এখানে কি ব্র্যাকেটের মাধ্যমে গুণও করা যাবে? না, ব্র্যাকেটের মাধ্যমে গুণ করা যায় না। গুণের জন্য স্পেসিফিক্যালি তোমাকে গুণ মানে এক্সপ্লিসিটলি তোমাকে ইনটুটা লিখে দিতে হবে, গুণ চিহ্নটা লিখতে হবে। ভাগের জন্য ভাগটা লিখতে হবে। ভাগ নিয়ে বেশ কিছু কথাবার্তা আছে, ওগুলো আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। আপাতত তাইলে আজকে এতটুকু থাকুক। ব্র্যাকেটের কাজটা আমরা দেখলাম, ডাবল নিয়ে কাজ করতে শিখলাম, প্রিন্টএফ স্ক্যানএফ এগুলো দেখলাম, তারপর আমরা বেসিক কিছু এররের সোর্স গুলো দেখলাম। ঠিক আছে, এই আর কি। তো দেখি একবার একটু রিক্যাপ করি। বেসিক্স অফ ডেটা টাইপ এন্ড ভেরিয়েবল। তো ডেটা টাইপ কি জিনিস? ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার একটা ডেটা টাইপ, ডাবল একটা ডেটা টাইপ, আরো বেসিক দুইটা ডেটা টাইপ আছে, ওগুলো নেক্সট দিন ইনশাআল্লাহ দেখবো। ভেরিয়েবল কি জিনিস? ওই এবিসিডি, ওগুলো হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবলের মধ্যে আমরা চাইলে কোনো একটা মান রাখতে পারি, ওই মানটাকে আবার চেঞ্জ করে অন্য কোনো মানও রাখতে পারি। আর কনস্ট্যান্ট কি জিনিস? কনস্ট্যান্ট হচ্ছে যার মান চেঞ্জ হয় না। যেমন এই যে 5 এটা একটা কনস্ট্যান্ট। তুমি 5 = a, ভালো মতো খেয়াল করে, এটা অনেকেই ভুল করে। 5 = a এটা কখনোই লিখতে পারবে না। এটার মানে কি? 5 এর মধ্যে a এর মানটা অ্যাসাইন করে দেই। তো এটা কি সম্ভব যে 5 এর মানটা চেঞ্জ করে দেব? এভাবে লেখা যাবে না। তো বা 5 = 6 তুমি লিখতে পারবে না। অর্থাৎ কনস্ট্যান্ট হচ্ছে তারা যাদের মান চেঞ্জ করা যায় না। তো এই 5 এটা হচ্ছে একটা ইন্টিজার টাইপ কনস্ট্যান্ট। আর আমি যদি 5.01 লিখি, এটা একটা ডাবল কনস্ট্যান্ট, মানে দশমিক থাকলে ওগুলো ডাবল কনস্ট্যান্ট। ঠিক আছে? আচ্ছা, তো কনস্ট্যান্ট কি জিনিস দেখলাম, যেগুলোর মান চেঞ্জ হয় না। তো এগুলোর কিছু লিমিটেশনস আছে, এগুলো নিয়ে আরো ডিটেইলস ইনশাআল্লাহ পরে কথা বলবো। এগুলোর রেঞ্জ, অ্যাপ্রক্সিমেট রেঞ্জটা আমি বললাম। আর কোনটা ইউজ করব? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ইন্টিজার, আর ভগ্নাংশের ক্ষেত্রে ডাবল। তোমরা ফ্লোট এখন ইউজ করিও না, ফ্লোটের কিছু সীমাবদ্ধতা আছে, ইনশাআল্লাহ পরে আলোচনা করব। তারপর আমরা যোগ বিয়োগ গুণভাগ নিয়ে দেখলাম, আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর দেখলাম। অ্যাসাইনমেন্ট অপারেটর মানে হচ্ছে ইকুয়ালটা। ইকুয়ালের ক্ষেত্রে হয় কি, ইকুয়ালের ডান পাশে আগে যা যা কিছু আছে সব কাজ আগে হয়ে যায়, হওয়ার পরে বাম পাশে যে ভেরিয়েবলটা আছে তার মধ্যে মানটাকে অ্যাসাইন করে। ডান পাশে আগে যা যা আছে সব কাজ হয়ে যাবে ইকুয়ালের ডান পাশে, তারপরে বাম পাশে যে ভেরিয়েবলটা আছে ওটার মধ্যে মানটা অ্যাসাইন করবে। তারপর আমরা ইনপুট আউটপুটের কিছু বেসিক দেখলাম, প্রিন্টএফ স্ক্যানএফ। তারপরে কম্পাইলেশন এরর কি জিনিস আমরা দেখলাম, সেমিকোলন ভুল করলে বা বিভিন্ন রকম এরকম, ধরো তুমি দিলা না, যেমন এখানে সেমিকোলন মানে এই জিনিসটা দিলা না, কোটেশন শেষ করলে না, এইসব জায়গায় মানে যেটার কারণে তোমার প্রোগ্রামটা রানই হইতে পারবে না। যেমন এখানে প্রোগ্রাম রানই হইতে পারতেছে না, আমাকে এখানে বলতেছে এই জায়গায় ভুল আছে, এগুলোকে বলা হয় কম্পাইলেশন এরর, মানে তুমি প্রোগ্রামটা রানই করতে পারবে না। ঠিক আছে, কম্পাইলেশন এরর। কম্পাইল করার ক্ষেত্রে এরর আর কি, মানে ও এটাকে মেশিন কোডে কনভার্টই করতে পারতেছে না। তারপরে রান টাইম এরর কি জন্য বললাম,
যে তোমার স্ক্যানএফ এ যদি এম্পারসেন্টটা মিস হয় রান টাইম এরর হবে। আর প্রেজেন্টেশন এররের 3টা সোর্স বলছি, কিছুক্ষণ আগেই বলছি। রং অ্যান্সার মানে সবকিছু মানে রং অ্যান্সার মানে তোমার লজিকে কোনো একটা সমস্যা আছে। লাস্ট এটা হচ্ছে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে, ইউআরআই 1001 থেকে শুরু করে ইউআরআই 1010 পর্যন্ত, শুধুমাত্র 1009 বাদ দিয়ে বাকিগুলো সলভ করার চেষ্টা করবা। সলভ করার চেষ্টা মানে তুমি জাস্ট চেষ্টাই করবা। তোমার প্রত্যেকটা প্রবলেম মিনিমাম 15 থেকে 20 মিনিট চেষ্টা করবা। প্রত্যেকটা প্রবলেম মিনিমাম 15 থেকে 20 মিনিট চেষ্টা করবা। যদি 15-20 মিনিটের মধ্যে না হয় তাহলে প্রবলেম ডিসকাশন গ্রুপটাতে হেল্প চাইবা। 15 থেকে 20 মিনিটের মধ্যে সলভ না হলে প্রবলেম ডিসকাশন গ্রুপে হেল্প চাইবা। ওখানে তোমাদের বড় ভাইরা আছে, ওরা তোমাদেরকে সরাসরি কোড দিয়ে দেবে না, ওরা তোমাদেরকে হিন্টস দেবে। তাও যদি সলভ না হয় অতটুকু রেখে দেবা, রং অ্যান্সার হিসেবে আমাকে কি করবা, সাবমিট করবা। ঠিক আছে? তবে মুখস্থ করে নিও না। এই কোডে আমার এই ভুলটা হয়েছে, কেউ একজন আমাকে বললো তোমার এই জায়গায় ভুল আছে, তুমি আগে এটা চেষ্টা করবা যে বোঝার যে এই ভুলটা আমি বুঝতে পারছি কিনা। তোমাকে কেউ একজন বললো যে তুমি এখানে সেমিকোলন দাও নাই, এখানে সেমিকোলন দাও নাই, ধরো বললো, তুমি এটা চিন্তা করবা যে আচ্ছা এটা আমার ভুল, ঠিক আছে বুঝলাম, এটা দিলে কাজ করতেছে, কিন্তু এটা না দিলে কেন করতেছে না, এটা না দিলে কি সমস্যা হইতো, এটা কি আমি জানি কিনা, এটা একটু খেয়াল করবা। না জানলে ওখানে জিজ্ঞেস করবা। যেমন এটা না দিলে বললাম কি কম্পাইলেশন এরর হবে, কারণ সিতে প্রত্যেকটা স্টেটমেন্টের পরে সেমিকোলন দেওয়া লাগে। এই মেইন ফাংশনের মধ্যে আর কি, মেইন ফাংশনের মধ্যে তুমি যা যা লিখবা ব্যতিক্রম ছাড়া প্রত্যেকটার পরে সেমিকোলন দিতে হবে। ঠিক আছে? তো এই জিনিসটা তোমাকে কেউ একজন বললো যে তুমি এখানে 3.1416 লিখছো, সরি তুমি ধরো 1416 লিখছো, ও বললো যে তুমি এটা 14159 করে দিলে হয়ে যাবে। তো তুমি ওকে জিজ্ঞেস করবা যে কেন ভাই এটা করলে হবে, তখন ও হয়তো তোমাকে বলবে যে কারণ প্রশ্নেই এই মানটা দেওয়া আছে, তুমি এটা হয়তো খেয়াল করো না। তো জিজ্ঞেস করবা এটা কেন ভুলটা হচ্ছে। এটা না বুঝে যদি মুখস্থ করো যে আমার এই প্রবলেমটা এইভাবে সলভ করছি, মুখস্থ করো, তাহলে কিন্তু আমাদের গত ক্লাসের যে 3 ঘন্টা আলোচনা সবগুলোই বৃথা যাবে। তো আজকে আমি তোমাদের অনেক সময় নিয়ে ফেলছি, একটু আমি এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ইনশাল্লাহ আজকে একটু শুরু করতে দেরি হয়ে গেছিল। নেক্সট টাইম তোমরা ইনশাল্লাহ নিজেরাও তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করবা সবাই, অন টাইমে করবো। আর শনিবার থেকে তোমাদের ইনশাল্লাহ আমি যে রুলস রেগুলেশনস গুলো বললাম ওগুলো একটু স্ট্রিক্টলি ফলো করার চেষ্টা করবো আর কি। তোমরা অ্যাসাইনমেন্টটা জাস্ট ট্রাই করবা। আবার বলতেছি ভাই, কেউ কারো থেকে দেখে ফেলিও না, চিট করার কোনো দরকার নেই। অ্যাসাইনমেন্ট সাবমিট করলেই হবে, অ্যাকসেপ্টেড করানোর দরকার নেই। তবে সবগুলোতে হলে আমাকে দেখাবা। হ্যাঁ বলো স্যার। অ্যাসাইনমেন্টের কি একটা নির্দিষ্ট সময় দিবেন গত ক্লাসের মতো? সময় দেবো, আগামী ক্লাসের আগে দিতে হবে আর কি। আগামী ক্লাস তোমাদের রবিবার হলে তোমাকে শনিবারের মধ্যে দিতে হবে, আর শনিবার হলে শুক্রবারের মধ্যে দিতে হবে তোমাকে। আমি ওখানে টাইম সেট করে দেবো। ঠিক আছে? স্ক্রিনশট দিয়ে জমা দিব স্যার। তুমি স্ক্রিনশট নেবা প্রত্যেকটা, তুমি কয়েকটা জিনিসের স্ক্রিনশট নেবা। একটা হচ্ছে সাবমিশন পেজটাতে যাবা, এটার একটা স্ক্রিনশট নেবা। তারপর প্রত্যেকটা কোড বলতে হচ্ছে তোমার ধরো অনেকগুলো এখানে ভার্সন আছে, প্রত্যেকটা ভার্সন না, অ্যাকসেপ্টেড হলে জাস্ট অ্যাকসেপ্টেডটা, অথবা যদি প্রেজেন্টেশন এরর লাস্ট তুমি এটা ঠিক করতে পারলে না তাহলে লাস্ট যে সাবমিশনটা দিছো ওইটার, ঠিক আছে, ওইটার স্ক্রিনশট নেবা। তার মানে তোমাদের মোটামুটি 7-8টা স্ক্রিনশট নিতে হবে আর কি। এই জায়গায় প্রত্যেকটা স্ক্রিনশট নেবা আর এটার স্ক্রিনশট নেবা, পুরোটা মিলে একটা পিডিএফ বানাবা। প্রত্যেকটা স্ক্রিনশট আলাদা আলাদা করে অ্যাড করে দিও না, একটা পিডিএফ বানায় আমাকে সাবমিট করবা। আর কেউ কিছু? আমার একটু লেট হয়ে যাচ্ছে, নামাজের লেট হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আজকের ক্লাসটা এখানেই শেষ। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো।